আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক নম্বর ক্লাস ইংলিশ ক্লাস ছিল। সবার রুটিন আপনি দেখছেন। তো ইংলিশ অ্যাকচুয়ালি আমরা এখন পার্সেস বেস শিখবো। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব প্রোডাক্টিভ ভাবে শেষ করা যায়, যে এক্সট্রা কথা বলবো না। চলো স্লাইডগুলো দেখাই। যেহেতু আপনার প্রথম ক্লাস, গতকাল হয়তো ওরিয়েন্টেশন সবাই করেননি, তাদের জন্য অ্যাকচুয়ালি যে ক্লাস কিভাবে হবে, যেভাবে গুগল মিটে হচ্ছে আপনারা জয়েন করতেছেন সেভাবে হবে। রাকিব দা কে কে জয়েন করতে পারতেছেন এগুলো। নাম্বার 2, মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন ভাই? এটা ক্র্যাশ কোর্স বা ইংলিশের ফাউন্ডেশন কোর্স। তোমাদের এর সাথে ভিউ এক্সাম স্কিপ করা হয়েছে। নিজে পড়বা, পরীক্ষা দিবা। এখন মুখস্থ আইটেম মানে পার্ট বাই পার্ট পড়ানোর সময় আসলে নাই। ওকে, তাহলে গ্রামার পার্ট বাই পার্ট পড়াবেন? ইয়েস, একদম ডাউন থেকে গ্রামার অংশ আমার দায়িত্ব। গ্রামার আইটেম, প্রসেসন পার্ট, অ্যাডভান্স আইটেম, প্রবলেম সলভিং, এগুলো আমার পার্ট, সমস্যা নেই। এবার পরীক্ষা কিভাবে হবে? একটু ওয়েট করেন, আজকে এক্সামটা দেন, তাহলেই তো বুঝতে পারতেছেন পরীক্ষা কিভাবে হবে। 7টায় পরীক্ষা আছে না? ওয়েট করেন। আর ক্লাস কখন হবে বলছি যে ভাই, ইংলিশ ক্লাস যেটা, এটা প্রতিদিন দুপুর 3টা 15, এন্ড অন্য যে ক্লাসগুলো ক্র্যাশ করছে বা সামথিং লাইক দ্যাট, সেটা আমাদের 8টা 45 থেকে বলে দেওয়া হয়েছে। এটা নতুন করে রিগ্রেশন করার কিছু নাই, রাইট? সো একটা হলো ওরিয়েন্টেশন, বাট আমরা টাইম নষ্ট করতে কোনোভাবেই চাচ্ছি না। দুটো গ্রুপ আছে, যেটা নোটিশ লেখা ওটা হলো নোটিশ গ্রুপ। নোটিশ গ্রুপে আপনি মেসেজ দিবেন না, প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ আছে, রাইট? আর যেটা প্রবলেম সলভিং গ্রুপ, এটাতে আপনি যত রকম প্রবলেম, যত রকম কথা, নিডস, ইট ক্যান বি এনিথিং, আপনি সেখানে বলতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের। Okay. তারপর ক্লাস রুটিন দেখাইছি, গতকাল দিয়ে দিচ্ছি, আজকের দেখায় টাইম নষ্ট করতে যাচ্ছি না। আপনারা যে কোর্সগুলোতে ভর্তি হয়েছিলেন এইগুলোর মধ্যে যে কোনো একটা হইতে পারে। সরি, এটা না, এটা ফাউন্ডেশন, সরি ফাউন্ডেশন না, এগুলোতে না, wait, আপনারা এইগুলোর মধ্যে যে কোনো একটাতে আই থিঙ্ক মানে ভর্তি হইতে পারে, সমস্যা নেই। যে যেই কোর্সেই হন, যার জন্য যে ক্লাস প্রয়োজন তার সেটা সময় মতো কমপ্লিট করে দেওয়া হবে। কেউ এক্সাম বেসে আছে, কেউ ক্র্যাশ কোর্সে আছে, কেউ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আছে, রাইট? সো আপনার সুবিধা মতো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ক্লাস, প্রথম ক্লাস যেহেতু আমি ইউটিউবে অবশ্যই ফ্রিতে আপলোড দিব, তো এখানে যারা আসলে আমাদের কোর্সে অ্যাড হতে চায় বা সামথিং লাইক দ্যাট, তারা ক্লাসটা করে জাজ করতে পারবে যে তাদের হওয়া উচিত কিনা। দ্যাটস ওয়াই এটা আপলোড দিব। আমাদের প্রথম এই ক্লাসগুলো বেসিক ক্লাস ইউটিউবে ফ্রিতে আপলোড দেওয়া আছে। ওকে, আমাদের কথার পার্ট শেষ, আমরা একদম বেসিকে চলে যাই, টাইম নষ্ট করবো না। দেখেন, পার্সেস পিস, তাই না? আজকে পার্সেস পিসের ক্লাস। পার্সেস পিসের বাংলা মিনিং যদি আপনি বের করেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আমাদের পড়ানোর বেসিক থিওরিটা হইলো আমরা কোনো কিছু মুখস্থ করবো না, রুলস বাদে সবকিছু শেষ করবো, রাইট? এই রুলস জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলা হয়ে যায়। ওকে, তো এটাই যদি হয় দেখি চলেন। পার্সেস পিস, স্পিচ মানে কি বলেন তো? স্পিচ মানে হলো ভাষণ, তাই না? ভাষণ। ভাষণকে আর কি বলতে পারি? বাক্য বলতে পারি। একটা ওয়ার্ডের 25 থেকে 30টা মিনিং আছে ভাই, অনেক সিনোনিম আছে, তুমি হয়তো জানো না। ইংলিশ বাংলা ডিকশনারিতে একটা ওয়ার্ড সার্চ দিয়ে দেখবে যে 25 থেকে 30টা মিনিং আছে। সো স্পিচ মানে তোমার বাক্য হয়, ঠিক আছে? অফ মানে এর, পার্টস মানে অংশগুলো, অংশগুলো সব মিলে কি দাঁড়াইলো? বাক্য এর অংশগুলো। তাহলে পার্টস স্পিচ জিনিসটা কি? বাংলা মিনিং এর মধ্যে আছে যে ভাই বাক্য এর অংশগুলো। তাহলে বাক্যের প্রতিটি অংশই পার্টস স্পিচ। বাক্যের মধ্যে যে আমার যেহেতু পার্টস স্পিচের মধ্যে মিনিংই বলতেছে বাক্য এর অংশগুলো, তাহলে কেমন হয় দেখি চলেন তো। ধরেন আমি লিখলাম যে আমার ভয়, ঠিক আছে? এখানে বাক্যের কয়টা অংশ আছে? এর একটা তো বাক্য, সেন্টেন্স। কয়টা অংশ? আই একটা অংশ, এম একটা অংশ, এ একটা অংশ, বয় একটা অংশ। এখানে বাক্যে 4টা অংশ দেখতেছি, তাই না? তাহলে প্রতিটাই পার্সেস পিস। প্রতিটা অংশকে পার্সেস পিস বলে। একটা বাক্যের যতগুলো অংশ থাকে প্রতিটাকে কি বলা হয়? পার্সেস পিস। অর্থাৎ আমি বলতেছি আই একটা পার্সেস পিস, এম একটা পার্সেস পিস, এ একটা পার্সেস পিস, বয় একটা পার্সেস পিস। আমরা একটা ধারণা দেন, শি ওয়াক্স, শি ওয়াক্স ইন বিউটি, WALK, শি ওয়াক্স ইন দ্য বিউটি, সৌন্দর্যের মাঝে দিয়ে সে হেঁটে যায়। সাপোজ ওকে, একটা বাক্য লিখলাম। তাহলে এখানে কয়টা পার্সেস পিস আছে দেখি চলেন তো। সি একটা, ওয়াক্স একটা, ইন একটা, দা একটা, বিউটি একটা, রাইট? 5টা পার্সেস পিস আছে। তো সমস্যা এটা না, কেন আমার শিখতে হচ্ছে একটা বাক্যের কয়টা অংশ আছে, কেন? কারণ হইলো আপনাকে হুট করে জিজ্ঞাসা করে, বুঝছেন, যে এখানে বলেন তো বিউটি কোন পার্সেস পিস। আমরা 1 সেকেন্ডে বলে দিই এটা নাউন। কেমনে বলতে পারি? এই সকল জিনিসপত্র শেখানোর জন্যই তো ক্লাসটা, তাই না? তো আপনার পরীক্ষা কিভাবে আসবে? একটা বাক্য দিবেন, দিয়ে একটা অংশ নিচে আন্ডারলাইন দিবেন, দিয়ে বললো বাবা বলো তো এটা কোন পার্সেস পিস। এটাই হলো কোশ্চেনের থিওরি। ওকে, এই জন্য আমাদের পার্সেস পিসটা শিখতে হয়, যেটাকে টার্ম বলা হয় যে আইডেন্টিফিকেশন অফ পার্সেস পিস, মানে নির্ধারণ করা বা চিহ্নিত করা। ওকে, তাহলে এখন আপনি বলতে পারেন ভাই, একটা বাক্যে তো অনেক রকম অংশ থাকতে পারে, ভ্যারাইটি নিয়ে একটা বাক্য গঠন করা হতে পারে। তো পার্সেসটি যেই ভাষাবিজ্ঞানীরা আবিষ্কার করছে, তারা বলছে যে এই বাক্যের অংশ
বাক্যের প্রতিটা অংশকে পার্সোনাল স্পেস বললো না, এই অংশগুলো 8 রকমের হইতে পারে। কয় রকমের? 8 রকমের হইতে পারে। কোন রকমের নাম কি আমরা একটু দেখবো। এই 8 মানে একটা বাক্য আপনি 8 রকম জিনিস দিয়ে গঠন করতে পারবেন, এর বাইরে পৃথিবীতে কোনো কিছু নাই। এই 8 রকম ইংলিশে যত সেন্টেন্স হয় সবগুলো 8 রকম জিনিস দিয়ে তৈরি হয়। কোন 8 রকম জিনিস? এই যে এই 8 রকম, নাউন অথবা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মানে আপনি বাক্যের যেই অংশের নিচেই দাগ দেন এই 8টার মধ্যে যে কোনো একটা হবে। এটা হলো বেসিক কথা। ওকে, তো আমি যদি এই পার্সোনাল স্পেসের 8টা ক্যাটাগরি খুব ভালো করে নিজের আয়ত্তে আনতে পারি যে কোনটা কিভাবে চিনতে হয়, তাহলে বাক্যের যেখানেই আমাকে দাগ দিক আমি খুঁজে পাবোই। কারণ কি, বাক্য ভাই যেটাই হোক না কেন এই 8টা ক্যাটাগরি, এটা হলো আমাদের কাছে মেইন থিওরি। যেহেতু এই 8টা ক্যাটাগরির বাইরে বাক্য অন্য কোনো ক্যাটাগরিটা তৈরি হইতে পারে না, তাহলে এখান থেকে আমরা চিন্তা করি ওকে ফাইন, তাহলে পার্সোনাল স্পেস কত প্রকার, এই প্রকারভেদ আমার ডিপলি জানতে হবে। যদি এটা আমি জানতে পারি তাহলে আমাকে ওই আইডেন্টিফিকেশন থেকে কেউ আর আটকাতে পারবে না। একদম বেসিক কথাবার্তা। সেই জন্য আমরা এখন কি করব, যেন কোন একটা ওয়ার্ডের নিচে দাগ দিলেই আমরা পারি, ঠিক শুধুমাত্র এটার জন্য আমরা এই 8টা ক্যাটাগরি খুব ডিপলি ভাঙা শুরু করব এবং চেনা শুরু করব। ওকে, এটা হলো আমাদের। তো চলেন, হালকা পাতলা তো আমরা জানি সবাই। তারপর আমি ধরে নিলাম নাউন কাকে বলে আপনি জানেন না, আপনি আমার মতো করে জাস্ট নোট, অবশ্যই নোট খাতা নিয়ে বসবেন, নোট করতে হবে। নোট না করলে এই পড়াশোনার কোনো দাম নেই। ওকে, অবশ্যই মাস্ট বি নোট খাতা নিয়ে বসবেন। ওকে, নাউন, নাউন মানে কি? এটাকে বলে যে নাম, শর্টকাট কথা নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড মানে কি? নাম বুঝায়, নাম বুঝাবে। নেমিং ওয়ার্ড মানে কি বুঝাবে বাবা? নাম বুঝাবে। তাহলে নাউন মানে কি বলা হয়? নেমিং ওয়ার্ড। যেই ওয়ার্ড দ্বারা একটা নাম বুঝায় তাকে নাউন বলা হয়। সারা জীবন যে কোনো, যেমন আমি দেখাই দিই, আবির ওর নাম, যে কোনো রিভার, নদী। মিউট করব প্লিজ, মানে আনমিউট রাখিয়ে না, দরকার নাই তাই না? আপনাকে লাস্টে সুযোগ দিব অনেক কথা বলার, আপাতত আমার কথাগুলো শুনেন, আনমিউট করা দরকার। যে পয়েন্টটা আমি ছিলাম, নাউন কি? এটা হলো আমাদের একটা নেমিং ওয়ার্ড, নাম বুঝাবে। নাম বুঝলে এটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। শর্টকাটে আমার মতো করে টুকে রাখেন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। ওকে, যেমন কি আবির, আবিরের পরিবর্তে কি বসতে পারে? আই বসতে পারে, কি বসতে পারে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড গুলো বসে সেটাকে কি বলা হয়? সেটাকে প্রোনাউন বলা হয়। একদম শর্টকাট, আমি কোনো ভাষাগত সংজ্ঞাতে যাচ্ছি না, আপনার পরীক্ষার জন্য যতটুকু লাগবে আমি শুধুমাত্র সেটাতে যাচ্ছি। তাহলে নাউন প্রোনাউন কিন্তু আমরা চিনে ফেললাম, তাই না? ওকে, এবার বাকি দুইটা টার্ম চলে আসে, এটা হলো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে সুন্দরতম এবং মানে প্যারাময় যে টার্ম, এটা হলো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এটা কেউ বুঝেই না। কেন বুঝে না? দেখেন, এটা প্রথমত বলা হয় অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে হলো নাউন বা প্রোনাউনকে, ঠিক আছে? অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এক্সেপ্ট, EXCEPT, এক্সেপ্ট নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন বলতে সবাইকে মডিফাই করে। ভাই বুঝলাম না, মডিফাই কি? এটাই পারি না আর আপনি মডিফাই আছে? ওকে, মডিফাই করার বাংলা ডেফিনেশন লিখে নেন। মডিফাই মানে কি? কারো সম্পর্কে অতিরিক্ত, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা, অতিরিক্ত তথ্য প্রদান করা, এটাকে মডিফাই বলা হয়। তাহলে বুঝলাম না ভাইয়া, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে? নাউন প্রোনাউনকে। ওকে, তার মানে অ্যাডজেক্টিভ এই নাউন আর প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা বলতে চাচ্ছেন? এটাই বলতে চাচ্ছি। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করতেছে? এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। এক্সেপ্ট মানে তো ব্যতীত, তাহলে নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতেছে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতেছে? অ্যাডভার্ব এই যে 3 থেকে লাস্ট পর্যন্ত, মানে এই নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতেছে কে? অ্যাডভার্ব। ওকে, তাহলে মডিফাই মানে কি? কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন, মানে মাথায় কেন জানি ঢুকতেছে না। সবচেয়ে ঝামেলাপূর্ণ যে এক্সাম্পল, ওটা দিয়ে বুঝাই দিই চলো, তাহলে তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। দুটো এক্সাম্পল দেখো, হি ইজ হার্ড, ঠিক আছে? আর এটা কি? হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, ইংলিশ গ্রামারটা হলো বাস্তবতা, ঠিক আছে? গ্রামার থেকে বাস্তবতা সৃষ্টি হয়নি, বাস্তবতা থেকে গ্রামার স্ট্রাকচারে জন্ম হয়েছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন বা টুকে নিতে পারেন, এটা মূল কথা, আসলে পড়াশোনার মূল কথা। তো আমাকে যদি জিজ্ঞাসা করে দুইটা সেম ওয়ার্ড, এখানেও হার্ড এখানেও হার্ড, এটা ধরেন 1 নম্বর বাক্য, এটা আমার 2 নম্বর বাক্য,
কোন জায়গায় হার্ড, কোন পার্সেস পিস আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি এখন কি করব? আমি এখন চিন্তা করতেছি, চলে মডিফাই করা, মডিফাই পৃথিবীতে কয়জন করতে পারে? শুধুমাত্র দুইজন করতে পারে, এক অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব শুধুমাত্র মডিফাই করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন প্রোনাউনকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে। ওকে, মডিফাই করা মানে কি? কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তো এখানে কিভাবে তথ্য প্রদান করবে একটু দেখি, চলে বাংলা মিনিং দিয়ে বুঝেন তো। হি মানে কি? হি মানে হলো সে। ইজ মানে কি? হয়। হার্ড মানে কি? কঠোর। ওকে, এখানে বাংলা মিনিং কি বলতেছে? সে হয় কঠোর। আমি কিছু বলিনি, আপনি নিজে আমার সাথে স্বীকার করে নিয়েছেন। তাহলে এখন বলেন, হার্ড কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? হার্ড মানে কঠোর। কঠোর এখানে কে? হার্ড ওয়ার্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? মডিফাই করা মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, বা একই কথা, হার্ড ওয়ার্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? হার্ড এখানে কে? আপনি বললেন ভাইয়া হার্ড দ্বারা তো এখানে হি কে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি। হার্ড কঠোর, কঠোরটা এখানে কে? কঠোরটা হলো এখানে হি বা সে। বাংলা মিনিং এও বলে দিচ্ছে সে হয় কঠোর, কঠোর হলো সে। বাংলা মিনিং এও ভাই বলে দিচ্ছে, নিজে বাংলা ট্রান্সলেট গুলো বোঝা যাচ্ছে যে কঠোর এখানে হি কে বোঝাচ্ছে, তাই না? ওকে, তো হি জিনিসটা কি? নাউনের পরিবর্তে বসছে না, নামের পরিবর্তে বসছে না। হ্যাঁ, তাহলে হি জিনিসটা ভাই প্রোনাউন হবে না? হ্যাঁ ভাই, হি জিনিসটা হলো প্রোনাউন। বলো, নাউন প্রোনাউনকে মডিফাই যদি করে, মডিফাই করা মানে কি? তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই হার্ডকে আমি কি বলতেছি? এটা আমার একটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার নিচেরটাই চলে আসো, বাংলা মিনিং বুঝলে সব সহজ। হি মানে কি? সে। ওয়ার্ডস মানে কি? কাজ করে, কাজ করে। আর হার্ড মানে কি? কঠোর। এবার আপনি বলেন বাংলা মিনিং কি বলছে? আপনার মডিফাই এত এত কঠিন ওয়ার্ড শিখতে হবে না। বাংলা মিনিং এর দিকে তাকান তো। কি মানে সে, ওয়ার্ডস মানে কাজ করে, হার্ড মানে হলো কঠোর। সে কাজ করে কঠোর। বাংলা মিনিং থেকে কি বুঝতে পারতেছেন? এখানে কঠোর ওয়ার্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? এখানে কঠোর কি সে, নাকি তার কাজটাকে কঠোর বোঝানো হচ্ছে? জাস্ট বাংলা মিনিং চিন্তা করেন, কমন সেন্স ভাই। হি ওয়ার্কস হার্ড, বলে বাবা হি কাকে মডিফাই করতে এত কঠিন কেন বানাবো? বাংলা মিনিং বের করো না। হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করে, হার্ড মানে হলো কঠোর। এখন তোমাকে এখানে জিজ্ঞাসা করতেছে, বাবা বলো তো এই কঠোর জিনিসটা কি, বা হার্ড জিনিসটা এখানে কি? এখানে সে কি কঠোর, নাকি ওয়ার্কস সে কাজ করে কঠোর, কোনটা? তুমি এখন যদি এক সেকেন্ডে বলো ভাইয়া এখানে সে কঠোর, তাহলে আমি এখানে তোমাকে পাল্টা লজিক দিব। কি? ওয়েট 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 ওয়েট, দাঁড়াও। তুমি আউট আউট কবিতা পড়ছিলা? আউট আউট কবিতা একটা ছোট একটা বাচ্চা ছিল, পিচ্চি বাচ্চা, বুঝছো? ওই আমার ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের এখন তো ব্যান হয়ে গেছে, আমি জানি না কেন ব্যান করে দিয়েছে। সো ওই কবিতায় পিচ্চি একটা বাচ্চা কাঠের করাতে বা মিলে কাজ করতো। সেখানে ফ্যামিলির মানে দায়িত্ব নিজের উপর নিতে, যে এক টাইমে তার হাতটাকে হারাইতে হয়, তার হাত কাটা পড়ে যায় এবং লাস্টে সে মারা পড়ে। তাহলে বলো, ওই যে আচ্ছা কয়েকদিন আগে নিউজ ভাইরাল হলো না, 5 বছর না 10 বছরের একটা বাচ্চা দিনে 12 ঘন্টা খাটায় নেয়, দেয় হলো 100 টাকা করে। তাহলে বলো, ওই 10 বছরের বাচ্চার কি দিনে 12 ঘন্টা খাটা উচিত ছিল, নাকি ওর পড়াশোনা করা উচিত ছিল, আর ইউথ বয়স খেলাধুলা করা উচিত ছিল? কোনটা? অবশ্যই খেলাধুলা করা উচিত ছিল। তুমি যদি আমাকে বলো যে ভাই হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড দ্বারা হি কে বোঝাচ্ছে, তাহলে তো তুমি মানে সকল বাস্তবতাকে একদম ধ্বংস করে ফেললা। কি হবে ভাই? এখানে এই হি ব্যক্তিটা কি 5 বছরের বাচ্চা, বুড়া, না জোয়ান, নাকি কঠোর? তুমি কি জানো? তুমি জানো না। তো তুমি যেহেতু জানো না, আমি তোমাকে বললাম ইংলিশ গ্রামার মানে বাস্তবতা। তুমি কোন সাহসে বলতে পারো যেখানে হার্ড হলো হি, এই কঠোরটা হি? তুমি এখানে কিভাবে বলতে পারো? এটা কি তোমাকে একবারও বাংলা মিনিং এ বলছে? না। মডিফাই কি আমরা অনেক এক্সাজারেট করে দেখাশোনা করি, এত কিছু না ভাই। ইংলিশে হাইড ওয়ার্ড হলো মডিফাই, সেটাকে বাংলায় বলে যে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এটা হলো বাংলা মিনিং, ঠিক আছে? তো এরকম একটা বাক্য দেয়, সেম ওয়ার্ড থাকে বাট ডিফারেন্ট পার্টস পিস হয়, এখানেই সবাই কট খায় যায়। তো আমরা যদি অপারেটর কথা চিন্তা করি, তাহলে কি এখানে বাংলা মিনিং এ বলে দিছে সে হয়, সে কেমন, সে হয় তার সম্পর্কে বলতেছে, সে হয় কঠোর। তাই আমি বললাম যে বলো তো বাবা, হার্ড দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? তুমিও বললা হ্যাঁ ভাইয়া হার্ড দ্বারা তো হি কে বোঝাচ্ছে, কঠোর এখানে আসলে হি। হ্যাঁ, তো হি হলো একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসে। তো নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই উপরের হার্ডকে আমি কি বললাম? অ্যাডজেক্টিভ বললাম। এবার নিচে আসো। এবার তুমি এসে আগের মতোই বলতে চাচ্ছ যে ভাইয়া হি ওয়ার্কস হার্ড, যেহেতু হার্ড তাহলে কঠোর এখানে হি। সেখানে আমি তোমাকে পাল্টা লজিক দিলাম, কি রে ভাই? তার কাজটাকে এখানে কঠোর বলা হচ্ছে, তুমি হিকে কঠোর বলতেছো, মানে এই হি ব্যক্তি বাচ্চা, বুড়া, জোয়ান, নাকি তুমি কি জানো না? তো হি ব্যক্তিটা তো অনেক দুর্বল হইতে পারে, জ্বর শরীর, অসুস্থ শরীর নিয়েও তো সে কাজ করতে পারে। তার হি ব্যক্তিটাকে কঠোর হইলো? হি ব্যক্তিটা তো 6 প্যাক নাও থাকতে পারে, মানে ধরো হাড় পাতলা, খাইতে পারে না, চোখ মুখ বসে গেছে, বুড়া মানুষকে রিক্সা চালাইতে দেখোনি? তাহলে ওই বুড়া মানুষটিকে কঠোর হইতে পারে না? কর্ম হতে পারবে না। তো
তুমি বার্গেনিং কেন যাচ্ছ, বার্গেনিং এ কেন যাচ্ছ? গ্রামার মানে বাস্তবতা, বাস্তবতা অনুসারে বলো। তোমাকে বাংলা মিনিং এ বলে দিতেছে যে সে কাজ করে কঠোর, তাহলে তার কাজটা কেমন, তার কাজ কেমন, কাজ কেমন, কাজটা হলো কেমন, কাজটা হলো কঠোর। তাহলে হার্ড ওয়ার্ক দ্বারা কাকে মডিফাই করতেছে, হার্ড ওয়ার্ক দ্বারা ওয়ার্কস এ মডিফাই করতেছে। অর্থাৎ তার কাজটা কেমন, কাজটা হলো কঠোর। তো ওয়ার্ক জিনিসটা কি ভাই, এতদিনে তো আমরা শিখছি না ওয়ার্ক জিনিসটা একটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, তাই না? তো ওয়ার্ক জিনিসটা যদি একটা ভার্ব হয়, ওকে ভাই, নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি না, নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে তাহলে সেটা কি হয়, তাহলে সেটা হয় হলো অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। ওয়ার্কস কি নাউন প্রোনাউন না, ওয়ার্কস একটা ভার্ব। তোমরা কি বলছিলাম ভাই, অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে, এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। এখন সবাইকে কে আছে, এই দেখো নাউন প্রোনাউন ছাড়া কে আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবাইকে মডিফাই করে। বুঝতে পারছো? তারপর আর কাকে মডিফাই করতে পারে, একটা ফুল সেন্টেন্স কে মডিফাই করতে, একটা ফ্রেজ কে মডিফাই করতে পারে, একটা ক্লোজ কে মডিফাই করতে পারে। কিভাবে শিখাবো ভাই, এত দূর কি গেছি। আমি ধরে নিচ্ছি তুমি নাউন কাকে বলে এটাই পারো না, দেখতেছো না কত জিরো থেকে আমরা জিনিসটা শুরু করছি। তাহলে আমাদের কনসেপ্ট নাম্বার 1 ক্লিয়ার, কি যে আপনি যে শিখে আসছেন অ্যাডজেক্টিভ কাকে বলে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে অ্যাডজেক্টিভ বলে। ভাই পৃথিবীর সবচেয়ে বড় ভুয়া কথা, ফালতু কথা, মিথ্যা কথা। কেন ভাই, সেম ওয়ার্ড হার্ড এখানে কি হলো অ্যাডজেক্টিভ, যেটা কি হলো অ্যাডভার্ব। কেন এখানে অ্যাডভার্ব বলো বাবা, কারণ তুমি এখানে দেখলা যে নাউন প্রোনাউন তো মডিফাই করতেছে না, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, এখানে ভার্ব কাজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না বলো? হ্যাঁ, তুমি এই জন্য এটাকে কি বললা, অ্যাডভার্ব বললা। তাহলে পৃথিবীতে যত স্ট্রাকচার আছে, যত রকম ঝামেলা আছে, সবকিছুর ভাই একটা সলিউশন, কি, মডিফাই। পৃথিবীতে শুধুমাত্র 2 জনই মডিফাই করতে পারে। এখানে 8টা নাম দেওয়া আছে, 8টা পার্সন স্পিস আছে, এক একটার ক্যারেক্টার এক এক রকম, কারো ক্যারেক্টারের সাথে কারো ক্যারেক্টার মিলবে না। পৃথিবীতে নাউন দ্বারা শুধুমাত্র নাম বোঝায়, পৃথিবীতে প্রোনাউন দ্বারা নামের পরিবর্তে যে কোনো একটা ওয়ার্ড বোঝানো হয়, সারা জীবনের জন্য ইউনিভার্সাল ট্রুথ এটা, ঠিক আছে? পৃথিবীতে মডিফাই করতে পারে শুধুমাত্র 2 বান্দা, একটা হলো অ্যাডজেক্টিভ, একটা হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউন প্রোনাউনকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, নাউন প্রোনাউন বাদে সবাইকে। মডিফাই করা মানে কি, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা বা তথ্য প্রকাশ করা। এখান থেকে আমি 2টা বাক্য লিখলাম, একটা হলো হি ইজ হার্ড আর একটা হলো হি ওয়ার্কস হার্ড। প্রথমটাই সে হয় কঠোর, কঠোর এখানে কে, কঠোর হলো সে, তাহলে হি তো প্রোনাউন, নাউন প্রোনাউনকে মডিফাই করলে কি হয়, মডিফাই মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে এখন থেকে ভাইয়া বলবে যে মডিফাই, আর আপনি বুঝে নেবেন কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। বারবার এত বড় বাক্য বলতে পারবো না, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, বলতেও তো মুখে জড়তা লাগে। মডিফাই করে, মডিফাই করে, শুনতেই সুন্দর না, টাইমও সেভ হয়, একটা পশ পশ একটা পশনেস ভাবও চলে আসে। সো আমি বলবো মডিফাই, আপনি বুঝলেন যে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, ঠিক আছে? ওকে, সো হার্ট কাকে মডিফাই করতেছে, হি কে। ওকে, এখানে হার্ট কাকে মডিফাই করতেছে, এখানে হি কঠোর না, তার কাজটা হলো কঠোর, কাজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ কাজকে মডিফাই করতেছে। অর্থাৎ নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, ভার্বকে মডিফাই করছে। এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে বলতেছি এটা হলো আমাদের একটা অ্যাডভার্ব। একটু আমরা মোটামুটি ক্লিয়ার। আর এইগুলো সম্পর্কিত বিস্তারিত ধারণা কোথায় পাবেন জানেন? এগুলো প্রতিটার ক্লাসের 2 ঘন্টা করে ক্লাস আছে, প্রোনাউনের 2 ঘন্টা ক্লাস আছে, নাউনের আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্বের 10 ঘন্টার ক্লাস আছে পুরা। সো অনেক ডিপ জিনিসপত্র আছে ভাই। আপাতত আজকে আমি তোমাকে বিগিনিংটা দিচ্ছি, বেসিকের টেস্টটা দিচ্ছি যে গ্রামার কেমন হয়, কই থেকে এত বড় জিনিসের সৃষ্টি হইলো। তুমি যে একটা ইংলিশে বাক্য লিখবা, কি দিয়ে লিখবে, একটা বাক্য তুমি পার্সোনাল স্পিচে সাজাবা না বলো তো? তুমি কি দেখলা না যে কোনো একটা বাক্যের মধ্যে এই 8 রকম অংশ থাকতে পারে? হ্যাঁ, তো এই 8 রকম অংশ সম্পর্কে তোমার যদি বিস্তর ধারণা না থাকে ভাই, তুমি বাক্য কিভাবে লিখবা, বাক্য কিভাবে সাজাবা? না তোমার রিটেন হবে, না তুমি এমসিকিউ পড়বা, না ইংলিশ সম্পর্কে তোমার কোনো ধারণা থাকবে। এই জন্য আমরা শুরুতে সবসময় বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। ওকে, নেক্সট টার্ম কি, নেক্সট টার্ম হলো ভার্ব। ভার্ব কি ভাই, ভার্ব দ্বারা কাজ বোঝাই। ভার্ব দ্বারা কি বুঝাই, কাজ বুঝাই। কাজ বুঝাইলে সেটা কি ভাই, কাজ বুঝাইলে সেটা ভার্ব। এত আজকে একটু, আর এটা আমি পুরো 10 ঘন্টা একদম ভাড়াই ফেলবো আলোচনা করতে হতে, এমন ডিপে চলে যাবো আপনার হিসাবের বাইরে। কেন যাবেন, আপনার অ্যাডমিশনে লাগবে, মুখস্থ বিদ্যাতে অ্যাডমিশন হয় না ভাই। এখন কোন ভার্সিটিতে আর মুখস্থ বিদ্যা আসে না, ডিরেক্ট স্ট্রাকচার আসে না, নিজের মাথা কাটা অ্যান্সার করতে হয়। ইংলিশ গ্রামারে এই যে বিবর্তনটা আসতেছে, দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ওকে, ভার্ব দ্বারা কি বুঝাই, কাজ বুঝাই। তাহলে আপনাকে ভার্ব চেনার আমি 2টা ওয়ে শিখাই দিই, আপনার জন্য ভালো হবে না? ভালো হবে তো? ওকে, তাহলে প্রথমত ভার্ব চেনার আগে আমাদের বিস্তার অংশ নিয়ে আলোচনা করতে হবে, সেটা হইলো সাবজেক্ট আর অবজেক্ট, এই 2টা জিনিস চিনতে হবে, ঠিক আছে? সাবজেক্ট আর অবজেক্ট। ওকে, সাবজেক্ট কিভাবে চিনবো, সাবজেক্ট কিভাবে চিনবো? সাবজেক্ট চেনার ভাই 2টা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1, একটা হইলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে, লিখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের
অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে, ঠিক আছে? ভার্বের আগের সম্পূর্ণ অংশকে লেখেন, সম্পূর্ণ অংশকে একত্রে সাবজেক্ট বলে। ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? মানে বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, আসতেছি, সমস্যা নেই। 2 নম্বর লেখেন। 2 নম্বর হলো, আমি কিন্তু আমার মাথা থেকে স্ট্রাকচার থেকে লিখতেছি, আমি কোনো মুখস্থ কিছু লিখতেছি না, কিভাবে লিখতেছি বলবো। আর এটা হলো ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। ওকে, ভার্বের কাজ যে করে, এটা যদিও অ্যাক্টিভের একটা স্ট্রাকচার, বাট এইভাবে খুব সহজে চেনা যায়। পরবর্তীতে ডিপলি আলোচনা করব। ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। হ্যাঁ, এক্সাম্পল দেন তো, মাথার উপরে যাচ্ছে, কি বলেন এইগুলো, মাথার মধ্যে ঢুকে না। ওকে, বলো, আই ইট রাইস। ওকে, আই ইট রাইস। তুমি যে কোনো একটা উপায় চিনলেই হইলো। দ্রুত চেনার জন্য আমি তোমাকে 2টা ওয়ে শিখালাম, আরো অনেক উপায় সাবজেক্ট চেনা যায়, পরবর্তীতে শিখবা। আজকে বেসিক ক্লাস না, তাই আজকে বেসিক নিয়ে আলোচনা করতেছি। বলো তো এখানে ভার্ব কি? ইট মানে ভাই খাওয়া ভাই, এটা একটা বাচ্চাও জানবে এটা একটা ভার্ব ভাই, ক্লাস 2 বাচ্চাও জানে ইট একটা ভার্ব। ইট মানে খাওয়া, একটা কাজ করতেছে, তাই না? তাহলে এটা কি, এটা হলো ভার্ব। আমি কিভাবে বুঝবো? চলো, তাহলে ইটটাকে কি বললাম? এটা হলো আমার একটা ভার্ব। বলো, ভার্বের কাজ যে করে তাকে কি বলে? সাবজেক্ট না? ওকে, এখানে খাওয়ার কাজ কি করতেছে? ইট মানে খাওয়ার কাজ কি করতেছে? খাওয়ার কাজ তো আই করতেছে না? হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, খাওয়ার কাজ যে করে সে সাবজেক্ট। তো ভার্বের কাজ ইট, খাওয়ার কাজ কি করতেছে? খাওয়ার কাজ আই করতেছে। আইকে আমি কি বলবো? আইকে বলবো আমি সাবজেক্ট। বা ধরো, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। ওকে ভাই, প্লে মানে কি? খেলা, এটা কি? একটা ভার্ব। বলো তো, খেলার কাজ কে করতেছে? এখানে কে খেলতেছে? খেলার কাজ আই করতেছে না? হ্যাঁ ভাই, খেলার কাজ আই করতেছে। তাহলে ভার্বের কাজ যে করে তাকে আমি কি বলবো? তাকে আমি সাবজেক্ট বলবো। সেই জন্য আইকে আমি এখানে কি বললাম? সাবজেক্ট বললাম। তাহলে সাবজেক্ট চেনার 2 নম্বর ওইটা কি? ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। ভাই, সবসময় কি এই উপায় চিনতে পারবা? এটা এটা একটা ক্যাটাগরি ভাই, সব টাইম এটা তুমি কিভাবে চিনতে পারবে? আরেকটা উপায় আছে, এই উপায়ে চলে আসি। চলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার জানো না? জানো তো। অ্যাসার্টিভ স্ট্রাকচার কি বলতো? এরকম, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তাহলে কি হয়? অ্যাসার্টিভ স্ট্রাকচার শুরুতে একটা সাবজেক্ট থাকে, তারপর সারা জীবন কি থাকে? সারা জীবন একটা ভার্ব থাকে। যদি এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি আপনি এখন জানেন না, তাই শুধু ভার্ব লিখতেছি, ঠিক আছে? তারপর কি থাকে? অবজেক্ট বা এক্সটেনশন থাকে, লাস্টে একটা ফুল স্টপ থাকে ভাই, লাস্টে একটা ফুল স্টপ, তাই না? তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের চিহ্ন না, বলো তো? হ্যাঁ। তো আমি, এটা যদি অ্যাসার্টিভের চিহ্ন হয়, এটা আমরা সবাই জানি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তবে এটা খারাপ কি লিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে ভার্ব, ভার্বের আগে যে অংশ থাকে তাকে পুরোটাকে কি বলা হয়? পুরোটাকে সাবজেক্ট বলা হয়। এটাই আমি লিখছি। ধরো আমি এমন একটা বাক্য লিখবো যেভাবে তুমি বুঝতে পারবে না। যেমন চলো, আই এম আবির, ঠিক আছে? আই এম আবির। এখন বলো, এটা এটা সহজেই কি বের করা যায় না? এটা কোন বাক্য? এটা একটা অ্যাসার্টিভ বাক্য। কেন? এই দেখো, এই দেখো, শুরু কি আছে আমার? এইটা তোমার আই হলো সাবজেক্ট, এম হলো ভার্ব, আর আবির লাস্ট একটা ফুল স্টপ। সাবজেক্ট ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, তারপর ফুল স্টপ। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের চিহ্ন না, বলো তো? হ্যাঁ। তো এম কি বাবা? এম একটা অক্সিলারি ভার্ব, এম একটা ভার্ব। এটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। তো এম যদি একটা ভার্ব হয়, ভার্বের আগের অংশকে কি বলে? ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে না? তাহলে এই যে আই পুরোটা কি? আই পুরোটা হলো আমার সাবজেক্ট। আরো কিছু এক্সাম্পল দেন তো, মাথার মধ্যে ঢুকতেছে না। ওকে, দ্য স্কুল ইজ হাইলি রেকমেন্ড, RECOMMEND, রিকমেন্ড ফর দ্যাট। ওকে, আপনি বলতেছেন বাবা এটা সাবজেক্ট কোনটা বলো তো? আপনি দেখছেন, আল্লাহ, এটা কোনো ব্যাপার? ইজ একটা ভার্ব, ভার্বের আগের অংশকে কি বলে? ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ভাই, ভার্বের আগে ভাই সম্পূর্ণ অংশকে, ভাই প্লিজ ভুল করবি না, ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট বলে। তাহলে ইজ যদি ভার্ব হয়, ভার্বের আগে সম্পূর্ণ অংশ কি? সম্পূর্ণ অংশ হলো দা স্কুল। তাহলে দা স্কুল পুরোটাকে আমি কি বলবো? দা স্কুল পুরোটাকে আমি সাবজেক্ট বলবো। রিপিট করতেছি, সাবজেক্ট ভাই দুই ভাবে চিনবি। এটা হলো দা স্কুল, এখানে ইজ ভার্বের কাজ দা স্কুল করতেছে, এমন কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? বুঝতে হবে কেন ভাই? দুটো উপায় আছে না? 1 নম্বর উপায় কি? ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। খাওয়ার কাজ আই করতেছে, তাই আই একটা সাবজেক্ট। খেলা শেষ, এত প্যারা দিতে পারবো না। ভার্বের কাজ খাওয়ার কাজ যে করতেছে আই, তাহলে আই একটা সাবজেক্ট, শেষ। এইভাবে যদি না চিনতে পারি, তখন এখানে চলে যাবো। এখানে কি চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলা হয়। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, গঠন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম হয়।
তো এম একটা ভার্ব, ভার্বের আগের অংশকে কি বলে? সাবজেক্ট বলা হয়। তো এম এর আগের অংশ কি ছিল? আই, তাহলে আই সাবজেক্ট। তারপর এখানে দ্য স্কুল ইজ হাইলি রিকমেন্ডেড ফর দ্যাট, ইজ হলো একটা ভার্ব, ভার্বের আগের সম্পূর্ণ অংশ কি? কি? দ্য স্কুল। তাহলে দ্য স্কুল পুরোটাকে আমি কি বলতেছি? পুরোটাকে আমি সাবজেক্ট বলতেছি। আমরা তাহলে প্রথমে কি চেনা শিখলাম? সাবজেক্ট চেনা শিখলাম, ঠিক আছে? চলো, তো এবার আমরা কি চেনা শিখবো? এবার আমরা ভার্ব চেনা শিখবো। ভার্ব কিভাবে চিনতে হয়, ঠিক আছে? সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, তারপরে অবজেক্ট চিনবো। সাবজেক্ট আমরা ক্লিয়ার না, এগুলো এগুলো আমি বেসিক আলোচনা করতেছি ভাই, যেটা তোমরা ক্লাস 2 তে শিখে আসছো। মানে আমি ধরে নিছি না কেউ কিছু পারে না, সেই জন্য আমি বেসিক থেকে আছি। আমি জাস্ট বলছি ভাই, ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার এটা বাচ্চাও জানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখান থেকে বলছে যে ওকে, ভার্বের আগের পজিশনে যা থাকে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট বলে, ওটাই লিখছি ভাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে। দুটো এক্সাম্পল দিলাম, আই এম আবির, এম একটা ভার্ব, ভার্বের আগের অংশ আই আছে, তাই একটা সাবজেক্ট। দ্য স্কুল ইজ হাইলি রিকমেন্ডেড ফর দ্যাট। তো এখানে ইজ একটা ভার্ব, ভার্বের আগের অংশকে কি বলে? ভার্বের আগের অংশ সম্পূর্ণ অংশকে কি বলে? সাবজেক্ট বলে। তাহলে দ্য স্কুল পুরোটাকে আমি কি বলতেছি? পুরোটাকে আমি সাবজেক্ট বলতেছি। এতটুকুই, এর বেশি আমি কিছু বলতে বলো? কিছু বলি নাই। ওকে, এবার আমি একটু সেকেন্ড ডাতে চলে যাই। সাবজেক্ট যেহেতু চিনলাম, আমি এবার ভার্ব চিনবো। চলো, কি চিনবো? ভার্ব। মজা আছে। ভার্ব কয় ভাবে চেনা যায়? এক নাম্বার কি বলতো? এক নাম্বার হলো যে কাজ বুঝাইলে ভার্ব হয়। যে কোনো কাজ বুঝাইলে সেটাকে ভার্ব বলা হয়, তাই না? যে কোনো কাজ, খাওয়া, চলা, হাঁটা, ফেরা, কাজ বুঝাইলে সেটা ভার্ব হয়। কাজ বুঝাইলে, কাজ বুঝাইলে কি হয়? ভার্ব হয়। যে কোনো কাজ, খাওয়া, যাওয়া, চলা, ফেরা, হাঁটা, এটসেট্রা এটসেট্রা, ইট ক্যান বি এনি ওয়ার্ড, রাইট? কাজ বুঝাইলে সেটা কি হয়? ভার্ব হয়। নাম্বার 1। নাম্বার 2, আমি একটু ঘুরাই বলতে পারি না বলেন তো? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর যা থাকে তাকে ভার্ব বলে, উল্টা হয়ে বলতে পারি না। দেখেন তো, ব্যাপারটা অনেক মজার না? আই ইট রাইস, আমি প্রথমে বললাম কি একটা অবস্থা। আমি প্রথমে বললাম যে ভাই ইট হলো একটা ভার্ব, ভার্বের আগে সম্পূর্ণ অংশকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। এবার আমি রেফারেন্স নিব, এবার আমি বলবো দাঁড়াও, আমাকে এইভাবে বলছো না। ওকে, তো আমি যদি এইভাবে বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর যা বসে তাকে ভার্ব বলে, ভুল হবে? ঘুরাই দিলাম। তো লেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আই লিখে নাও, সাবজেক্টের পরের অংশকে ভার্ব বলে। সাবজেক্টের পরের অংশ, সাবজেক্টের পরের অংশটা কি? এই যে সেইভাবে আমি বলতে পারি না অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরের অংশকে ভার্ব বলে, অথবা বলতে পারি না যে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারই হলো ভাই সারা জীবন সাবজেক্ট দ্বারা শুরু হবে, তারপর থাকবে ভার্ব। তো এটা আমি জাস্ট ঘুরাই দিই, একবার বলি সাবজেক্টের পর ভার্ব বসে, আরেকবার বলি ভার্বের আগে সাবজেক্ট বসে। মানে এক সেকেন্ডে চিনবো কিভাবে? বেসিকটা তো হলো ভার্বের কাজ যে করে দেখে সাবজেক্ট বলে, বাট এক সেকেন্ডে চিনবো কিভাবে? এই স্ট্রাকচার থেকে আমি চিনতে পারবো, এক সেকেন্ডে চেনা যায়। তাহলে আমরা যখন সবগুলো সেন্টেন্সের স্ট্রাকচার চিনবো তখন আরো ভালো বুঝবো। এখনই কি আমরা সবগুলো সেন্টেন্সের স্ট্রাকচার চিনি? না। তাহলে কখন চিনবো? যখন আমরা সামনে আগাবো তখন আমরা চিনবো, কোনো সমস্যা না, এটা নিয়ে আপনার খাইতে হবে না। ওকে, এখন আই থিঙ্ক সাউন্ড আপনারা আরো ভালো মতো জোরে শুনতে পারবেন। এতক্ষণ ম্যাকবুকের টা দিয়ে আর কি সাউন্ডটা যাচ্ছিল, এখন মেইনলি আমার মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা যাবে। ওকে, যাই হোক, তো আমরা যে পয়েন্টে ছিলাম, এভাবে আমি চিনতে পারি। আর কি বলতে পারি বলেন তো? কোন একটা বাক্যের স্ট্রাকচার বলেন তো যেখানে ভার্ব শুরুতে থাকে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স কি ছিল বাবা? ডু দা ওয়ার্ক, কাজটা করো। ডু দা ওয়ার্ক, সেল দা পেন, কলমটা বিক্রি করো, ইটসেট্রা ইটসেট্রা থাকে না? হ্যাঁ, তুমি কি জানো বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ কথাটা হিডেন থাকে না? বলো, ইউ ডু দা ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স ইউ কথাটা হিডেন থাকে না? ইম্পারেটিভ মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ। কাকে দিবা? তোমার চোখের সম্মুখে যে থাকবে তুমি তাকে আদেশ, উপদেশ, অনুরোধ করবা না? কমন সেন্স না বলো? হ্যাঁ, সেই জন্য বলে ভাই তোমার চোখের সামনে যে আসে তাকে তুমি যেহেতু আদেশ দিচ্ছ, তাই ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ লিখতে হয় না ভাই। ইউটা কি থাকে? ইউটা উজ্জ্ব থাকে বা হিডেন থাকে, ইউটা হিডেন থাকে, বুঝছো? এটা আর কি বলা হয়। তো এই জন্য আমরা বলি কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ইউ যেহেতু হিডেন আছে, এরপরে এই যে ডু, সেল, এগুলা কি? এগুলা একটা কাজ বুঝাচ্ছে, তাহলে ভার্ব দ্বারা শুরু হচ্ছে না? হ্যাঁ, সেখান থেকে আমি কি বলি বলতো? ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম 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 অংশকে ভার্ব বলা হয়। খারাপ কিছু বলছি? ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম অংশকে ভার্ব বলে। তুমি এটা মুখস্থ করবা না, তুমি এটা আমার মতো স্ট্রাকচার থেকে মনে রাখো। আমি গত যারা বেসিক ক্লাস করছিলেন পার্সেস স্পিচের, সেখানে আমি কিভাবে পার্সেস স্পিচ শুরু করেছিলাম আমার মনে নাই। আমার অন দা পয়েন্ট যেটা মাথায় আসে আমি সেই এক্সাম্পল গুলাই দিই, রাইট? তো আমি কিন্তু এক এক জায়গায় এক একটা লিখি। জাস্ট বেসিক থিওরি যদি মাথায় রাখো, আমি হয়তো গতবার লিখছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, এমন কিছু লিখতে পারে, আমার মনে নাই।
কিছু একটা লিখছিলাম, রাইট? সো এখান থেকে আমি কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ যেহেতু হিডেন থাকে, আমার চোখের সামনে যে আছে তাকে যেহেতু আমি আদেশ উপদেশ দিই, তো ইউ যেহেতু হিডেন থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। তাই লিখছি যে ইম্পারেটিভ এর ইম্পারেটিভ সেন্টেন্সের কি প্রথম অংশকে ভার্ব বলে। এই যে দুই একটা কাজ, সেল একটা কাজ, এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে ভার্ব বলতেছি। তাহলে এই যে আমরা ভার্ব টেনের তিনটা জিনিস শিখাইলাম, খুব ক্ষতি করে দিছি না। প্রথমটা বললাম ভাই কাজ করলেই ভার্ব, দ্বিতীয়টা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়, সাবজেক্টের পর সারা জীবন ভার্ব, ভার্ব শেষ। 3 নম্বর বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইউ সাবজেক্টটা হিডেন থাকে, ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। তো 3টা বাক্য লিখে আমি 3 রকম ডেফিনেশন এখানে ক্রিয়েট করে ফেললাম, যাতে করে আমাদের সারা জীবন বা আমাদের ফিউচার এই জিনিসগুলো আয়ত্ত রাখে, রাইট? আজ থেকে 50 বছর পরেও সাবজেক্ট ভার্ব এগুলো কিন্তু সব থাকবে, পার্সোনাল কিন্তু থাকবেই, ক্লাসটা ইউটিউবেও থাকবে, হয়তো দেখবে মানুষ বেঁচে থাকবে না, বাট তার ক্লাসগুলো থাকবে। যাই হোক, স্মৃতিচারণ। এইভাবে আমি কি চিনতে পারবো, এভাবে ভার্ব চিনতে পারবো। আমরা কি কি চিনলাম? সাবজেক্ট চিনলাম, সাবজেক্টে কি বললাম, ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগের অংশকে সাবজেক্ট বলে, শেষ। 2 নম্বর ভার্ব চিনলাম, কাজ বুঝাইলে ভার্ব হয়, অ্যাসার্টিভ সাবজেক্টের পরের অংশ ভার্ব হয়, ইম্পারেটিভ যদি ইউ হিডেন থাকে তাহলে শুরুর অংশ ভার্ব হয়। এইগুলো আমি তোমাকে বুঝাইছি। এবার একটু অবজেক্ট চেনার ইচ্ছা করতেছে না, অবজেক্ট চেনা লাগবে না, অবজেক্ট কি জিনিস অবশ্যই চেনা উচিত। চলো অবজেক্ট আমরা একটু চিনবো। অবজেক্ট, অবজেক্ট কি জানো? আমরা সারা জীবন মুখস্থ করে আসছি না যে সাবজেক্ট এবং ভার্বকে কি বা আরে কি শিখে আসি, কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায়, এটা একটা অবজেক্ট। ভাই ভুয়া কথা ভাই, মিথ্যা কথা ভাই, এভাবে জীবনে অবজেক্ট বেরোয় না। তাহলে অবজেক্ট চেনার উপায় কি? অবজেক্ট চেনার উপায় হলো দুইটা। নাম্বার 1, প্রথমত হলো সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে হয়। কি করতে হয়? দেখো, সাবজেক্ট এবং ভার্বকে, সাবজেক্ট কেমনে চিনে, ভার্ব কেমনে চিনে তুমি জানো বাবা। তোমাকে একটু আগে আমি সাবজেক্ট এবং ভার্ব চেনা শিখাইছি, কারণ আমি জানি অবজেক্টের টাইমে সাবজেক্ট এন্ড ভার্ব লাগবে, ওখানে যেন কোনো কোশ্চেন না আসে। এই সাবজেক্ট কেমনে চিনবা, ভার্ব কেমনে চিনবা আগেই শিখাইছি। তো দেখো, সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে হয়। টার্গেট করা মানে কি ভাই? মাথা তো নষ্ট করে দিচ্ছেন, বলবো সমস্যা নাই। সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে হয়। তারপর নাম্বার 2, এরপর এরপর কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হয়, কি অথবা কাকে, মানে কি হোয়াট বা হোম, হোয়াট বা হোম, কি অথবা কাকে দিয়ে কোশ্চেন। আমি কি খারাপ কিছু লিখছি? দেখি, চলো অবজেক্ট খুঁজে দেখি তো আমি খারাপ কিছু লিখছি না ভালো কিছু লিখছি। তো চলো ওই ভাত খাওয়াতেই আমরা বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হয়, বুঝছো? ওকে ভাই, বুঝলাম না টার্গেট করা মানে কি। ওকে, টার্গেট করা মানে কি জানেন? মিনিং বের করে নেওয়া, মিনিং বের করে নেওয়া, মিনিং বের করে নেওয়া। কিভাবে মিনিং বের করে নাই? তো চলো দেখি আমরা কিভাবে মিনিং বের করে নাই, আমাদের এটা একটু দেখা উচিত। তো দেখো, আই মানে কি? আমি। টার্গেট করা মানে কি? মিনিং বের করে নাও। এটা সাবজেক্ট না বলো, ভার্বের কাজ, ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলা হয় না? হ্যাঁ, এটা মিনিং বের করে নাও আমি। তো ভার্বের পর যে ওয়ার্ড বসে সেটা পৃথিবী উল্টা গেলেও কি অবশ্যই, সরি, সাবজেক্টের পর যে ওয়ার্ড বসে সেটা কি, সেটা সবসময় ভার্ব হয় না? আমরা শিখে আসলাম না, বলো? হ্যাঁ, তাহলে ইটটা কি? ইট হলো ভার্ব। তো ইট মানে কি? খাওয়া। দেখো, খাওয়া, ঠিক আছে? তো এটার এখানে বাংলা মিনিং কি? বাংলা মিনিং হলো খাই, খাওয়ার রসে খাই, মিনিং বের করে নিলাম। তাহলে কি দাঁড়াইলো? আমি খাই। টার্গেট করা শেষ। টার্গেট করা মানে কি? সাবজেক্ট এবং ভার্বের মিনিং বের করে নাও। আই মানে আমি, ইট মানে খাই, আমি খাই। এবার কোশ্চেন কর ভাই, আমি খাই না, ওকে, আমি কি খাই বা কাকে খাই? এবার তুমি কোশ্চেন করতে পারবা কি বা কাকে দ্বারা। তখন করো, আমি খাই, আমি কি খাই, হোয়াট, হোয়াট, আমি কি খাই। উত্তর আসে যে ভাত, বাই ভাত। অশিক্ষিত মূর্খ বাঙালি আমরা, ভাত খাই, এরকম কিছু একটা ট্রল ছিল। যাই হোক, তো আমরা মোটেও অশিক্ষিত না। তো আই মানে আমি, ইট মানে হলো খাই, রাইট? আমি খাই, তার মানে 1 নম্বর স্টেপ টার্গেট করা শেষ। ওকে, এবার কি বা কাকে দ্বারা কোশ্চেন করো। আমি খাই, আমি কি খাই বা আমি কাকে খাই। কাকের দ্বারা কোনো উত্তর নাই, কি দ্বারা উত্তর আছে। এটা থাকলেই হলো ভাই, কি বা কাকে দ্বারা এটা উত্তর থাকলেই হলো, দুটারই উত্তর থাকতে হবে না, একটা উত্তর পাইলেই হলো, তাহলে সেটা অবজেক্ট। তাহলে আই মানে আমি, ইট মানে খাই। কোশ্চেন করো, আমি কি খাই, কি খাই। উত্তর আসে যে ভাই আমি এই যে ভাত, আমি ভাত খাই, রাইট? এই যে তাহলে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাচ্ছ সেটা কি হবে? এটা হবে হলো অবজেক্ট। তাহলে রাইটকে আমি কি বলবো? রাইটকে আমি বলবো হলো অবজেক্ট। বুঝতে পারছো? এইভাবে আমার অবজেক্ট চিনতে হয়, সারা জীবনের জন্য সত্য।
ভাই ডিরেক্ট অবজেক্ট একটু বুঝান, ইনডিরেক্ট একটু বুঝান, ব্যক্তিবাচক বস্তুবাচক থাকলে কোনটা ডিরেক্ট হয় কোনটা ইনডিরেক্ট হয়, আবার ব্যক্তিবাচক না থাকলে বস্তুবাচকটা ডিরেক্ট কেন হয় বুঝান। ভাই এইটা কি আমি অবজেক্টের বিস্তারিত আলোচনা করতেছি? এটা পারসেসিস। তোমার কত অবজেক্ট চিন্তা হবে, ভার্বের ক্লাসে আমার সাথে দেখা করিও, একদম অবজেক্টের ডিপে চলে যাবো, প্যানিক খাইতে হবে না, আমাকে আমার মতো শেষ করতে দাও তাহলেই হবে, বুঝছো? প্যারা নাই। তো আমি যেই পয়েন্টে ছিলাম, তো এটাই আমাদের মোটামুটি অবজেক্ট চেনার একটা বেসিক থিওরি, যে সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করবেন, টার্গেট করার পর কি বা কাকে দ্বারা কোশ্চেন করবেন, তাহলে কি হয়ে যাবে, তাহলে যেটা পাবেন সেটাই আমার একটা অবজেক্ট হয়ে যাবে। ভাইয়া অন্য একটা এক্সাম্পল দেওয়া যায় না? ওকে চলেন, আই এম প্লেইং ফুটবল। চলেন, আই মানে আমি, প্লেইং মানে কি, খেলতেছি, তাহলে আমি খেলতেছি, কোশ্চেন করেন আমি খেলতেছি না, আমি কি খেলতেছি বা আমি কাকে খেলতেছি, আই এম প্লেইং হোয়াট, আমি কি খেলতেছি, উত্তর আসে যে ফুটবল, তাহলে ফুটবলটা কি হয়ে যাবে, ফুটবলটা আমার একটা অবজেক্ট হয়ে যাবে। খুব খারাপ কিছু বলছি আমরা, সহজ জিনিস বলছি, তো এটা তো খুব মানে কঠিন কিছু না, রাইট? এভাবে আমাদের কি খুঁজে বের করতে হয়, এভাবে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হয়। তাহলে মোটামুটি আমরা অবজেক্ট চেনা শিখলাম, ফাইন। এবার আমরা একটা জিনিস দেখবো যেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে একটা ওয়ার্ড বিভিন্ন রকম বিভিন্ন কিছু হইতে পারে। হ্যাঁ, মুখস্থ কিছু এই ইংলিশ গ্রামারে কখনো কাজ করে না, ইংলিশ গ্রামার বেসিকের উপর চলে, ঠিক আছে? ওটা আমি এখন আপনাকে প্রমাণ করবো। তাহলে অবজেক্ট চিনছেন না, তাদের ভার্বকে টার্গেট করতে হয়, কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হয়। একটাও যদি মিস্টেক করেন অবজেক্ট বের করতে পারবেন না, সত্যি কথা, বাংলায় কট খেয়ে যাবেন। বাংলায় সকর্ম ককর্ম কাছে না, একদম ঠাস করে ধরা খাবেন ভাই, সত্যি কথা, এটা খুবই প্যারাময় হয়ে যায়। আকাশে চাঁদ দেখি না, আর রাতে আকাশে দেখি না, রাতে আকাশে দেখি নাতে অবজেক্ট নাই, আকাশে চাঁদ দেখি নাতে অবজেক্ট আছে ভাই। তার সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে না পারলে ওখানে কট খেয়ে যাবো, শিখাবো, সমস্যা নাই, চিল, আমার উপর ছেড়ে দাও। তো এটা আমাদের যেটা দেখালাম, এটা হলো অবজেক্ট চেনার থিওরি। আসো, এবার আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করি, যেটা সবাই জানো, প্রতিবারই পরীক্ষায় আসে, যে আই ওয়াটার দ্য গার্ডেন, ঠিক আছে, আই ওয়াটার দ্য গার্ডেন। এটা হলো ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ এসেনশিয়াল, ESSENTIAL, ঠিক আছে? তো আমি দুইটা বাক্য লিখলাম, ওকে। এখন দেখি কোশ্চেন করি, মোটামুটি কে কি উত্তর দেয়। তো এটা হলো 1 নম্বর বাক্য, এটা হলো 2 নম্বর বাক্য। বলেন তো, 1 নম্বর বাক্যে ওয়াটার আর 2 নম্বর বাক্যে ওয়াটার, 1 নম্বর বাক্যে ওয়াটার কোন পারসেন্টেজ বলেন, এনিওয়ান? ভাইয়া ভার্ব। 1 নম্বর বাক্যে ভার্ব, यस। কারণ কি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা সাবজেক্ট, সাবজেক্টের পর যা থাকে তাকে কি বলা হয়, তাকে ভার্ব বলা হয়, তাহলে ওয়াটার একটা কি হবে, ভার্ব। ওকে, 2 নম্বর যে বাক্য, এবার ভাইয়া নাউন। 2 নম্বর বাক্যে এটাকে আমি কি বলতেছি, হ্যাঁ, নাউন একজন বলতেছে, একজন সাবজেক্ট বলতেছে, ভাই দুটাই কারেক্ট ভাই। এখান থেকে আমি একটা নতুন থিওরিতে যাব, এই জন্যই কোশ্চেনটা করা, বুঝছো? আমি আসতেছি, ঠিক আছে, দুটাই কারেক্ট। এটাকে সাবজেক্টও বলতে পারো, এটাকে নাউনও বলতে পারো, দুটাই কারেক্ট। পরে একটা নাম বোঝাচ্ছে সেই জন্য তুমি নাউন বলতেছো। আর অথবা বলতে পারো যে ভাই ভার্বের আগের পজিশনে আছে, হ্যাঁ, কি যে একটা ভার্ব, ভার্বের আগের পজিশন আছে, সেই জন্য এটাকে আমি সাবজেক্ট বলতেছি। তুমি বলতেই পারো, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? সেটা না আমাদের কোনো ম্যাটার না। তো ধরো আমি যদি কোশ্চেন করতাম ওয়াটার কোন পার্সেল স্পিচ, তাহলে কি সাবজেক্ট হতো? সাবজেক্ট মানে কি কোনো পার্সেল স্পিচ আছে? নাই। পার্সেল স্পিচ কোন নামে হয়? এই 8 প্রকারের মধ্যে যে কোনো একটা প্রকারে হয়, তাই না? তো আমি যখন বলবো কোন পার্সেল স্পিচ, তখন কি করতে হবে? তখন এই 8টা ক্যাটাগরির মধ্যে তোমার উত্তর দিতে হবে, তখন কিন্তু আর সাবজেক্ট বললে হবে না। হবে? হবে না। কারণ পার্সেল স্পিচ মানে বাক্যের অংশগুলো, বাক্যের অংশ 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে যে কোনো একটা নাম তোমার বলতে হবে না? অবশ্যই বলতে হবে। তো জিনিসটা তোমার এভাবে কাজ করে। তো এখান থেকে আমরা নতুন একটা থিওরিতে চলে আসবো। কোন থিওরি জানো? নাউন পজিশন। চলো নাউন পজিশনে একটু চলে আসি। নাউন পজিশন 10টা আছে, হ্যাঁ, বাট আজকে তোমাকে আমি শেখাবো অনলি 2টা, কারণ বাকিগুলো পরে। ওকে, নাউন পজিশন, নাউন পজিশন, নাউন পজিশন কয়টা? আচ্ছা, মোটামুটি 5টা লিখে দিই, 2টা শেখাবো। 1 নাম্বার হলো সাবজেক্ট পজিশন, ওকে। 2 নাম্বার কি? অবজেক্ট পজিশন। 3 নাম্বার কি? আমি কি পারি? আমি তো ভুলে গেছি, কমপ্লিমেন্ট পজিশন, ওকে। 4 নাম্বার কি? আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পর, আফটার প্রিপজিশন, প্রিপজিশন, ওকে। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো অ্যাডজেক্টিভের পর, অ্যাডজেক্টিভের পরে। এই 5টা পজিশনে যাই বসুক, পৃথিবী উল্টায় গেলেও সেটা নাউন হয় ভাই,
1 সেকেন্ডে অ্যান্সার, এত ঝামেলা চাই না আমরা। ওকে, তো আজকে তোমাকে শিখাবো কোনটা, দুইটা, একটা হলো সাবজেক্ট পজিশন, একটা হলো অবজেক্ট পজিশন। কারণ এই দুইটা আমি তোমাকে অলরেডি শিখাই ফেলছি, কোনটা সাবজেক্ট পজিশন কোনটা অবজেক্ট পজিশন। তাহলে চলো, তাহলে আমাদের থিওরিটা কি বলতো, নাউন পজিশন মানে কি, একটা বাক্যের কোন কোন পজিশনে সারা জীবন নাউন বসে এটাকেই নাউন বলে। ঠিক আছে, নির্দিষ্ট একটা পজিশনের নাম আছে, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, কমপ্লিমেন্ট পজিশন। কি কমপ্লিমেন্ট, একটা প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ পরে শেখাবো, আজকে তুমি দুটো শিখো না, সাবজেক্ট আর অবজেক্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সাবজেক্ট পজিশন কি, ভার্বের আগে যে অংশ থাকে অ্যাসেটিক সেন্টেন্সে সেটাকে সারা জীবন সাবজেক্ট পজিশন বলে। আর সাবজেক্ট পজিশনে পৃথিবী উল্টায় গেলেও সারা জীবন নাউন বসবে। সাবজেক্ট পজিশনের জীবনেও নাউন, আর নাউন মানে কি, নাউনের বিকল্পিত প্রোনাউন, তাই না? তো নাউন আর প্রোনাউন সিনোনিম। ঠিক আছে, ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ বাই, ওইগুলোতে পরে আসবে। ডিটারমিনারের পরেও নাউন বসে না, ডিটারমিনার আর একটা নাম কি অ্যাডজেক্টিভ, সেটার নাম কোয়ান্টিফায়ার, সেটার নাম মডিফায়ার। ঠিক আছে, ওইগুলো পরে আসবে, সমস্যা নেই। তো এখানে ছিলাম, নাউন পজিশন মানে একটা বাক্যের যেই পজিশনে সারা জীবন নাউন বসে তাকে নাউন পজিশন বলে। নাউন পজিশন আছে, অ্যাডজেক্টিভ পজিশন আছে, অ্যাডভার্ব পজিশন আছে, সবগুলোর একটা একটা করে পজিশন আছে। ধীরে ধীরে শিখবো। আজকে যেহেতু পার্সোনাল নাউনের ক্লাস, তাই আমরা নাউন নিয়ে আলোচনা করতেছি, বুঝছো? ওকে, অবজেক্ট পজিশন কি, আর সাবজেক্ট ভার্বকে টার্গেট করার পর কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। অবজেক্ট পজিশনে পৃথিবী উল্টায় গেলেও সারা জীবন নাউন বসবে, কথা শেষ। নাউন ছাড়া কোনো কিছু বসতে পারবে না। এখান থেকে আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন। কি কোশ্চেন করতে পারেন, চলেন আমি সেই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেখে নিই। কি কোশ্চেন এখান থেকে করতে পারে একটা স্টুডেন্ট, দেখি দাঁড়ান, একটা স্টুডেন্ট কি কোশ্চেন করতে পারে। আপনি আমাকে এইভাবে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া, ওয়াটার ওয়াটার ইজ এসেনশিয়াল। ঠিক আছে, এটা বলতে পারেন। বা আপনি এখানে আমাকে কোশ্চেন, আরেকটা কোশ্চেন দিতে পারেন যে ভাই রিফাইন্ড ওয়াটার ইজ এসেনশিয়াল। রিফাইন্ড, REFINED, রিফাইন্ড ওয়াটার ইজ, এই দুইটা আমি কোশ্চেন করতে পারেন না। এখন ভাই আপনি এটা কথা বলছেন, কথা উল্টাবেন না। আপনি কি বলছেন বলেন তো, সাবজেক্ট পজিশনে সারা জীবন কি বসে, সাবজেক্ট পজিশন কার নামে দলিল করা, সাবজেক্ট পজিশন নাউনের নামে দলিল করা। ওকে ভাই, এটা অ্যাসেটিক সেন্টেন্স না, বলেন তো ওয়াটার ইজ এসেনশিয়াল। হ্যাঁ ভাই, ইজ কি, ইজ হলো ভার্ব, ভার্বের আগের পজিশন সারা জীবন সাবজেক্ট পজিশন অ্যাসেটিক সেন্টেন্সে, পৃথিবী উল্টায় গেলেও সত্য। তাহলে ওয়াটার কোন পজিশন, ওয়াটার হলো সাবজেক্ট পজিশন, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট পজিশনে সারা জীবন কি বসবে, হয় নাউন অথবা প্রোনাউন, এই দুটো ছাড়া আর কেউ বুঝতে পারবে না। নাউন মানেই ভাই প্রোনাউন। প্রোনাউন কি, নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে, তো নাউন প্রোনাউন সিনোনিম ভাই। একটা নাম বুঝায়, একটা নামের পরিবর্তে বুঝায়। তো আমি এত যখনই চিল্লা বলো নাউন পজিশন, নাউন মানেই প্রোনাউন ভাই, ওর মধ্যে প্রোনাউন থাকে, ওটা জাস্ট বুঝে নেবেন। সামনে যেতে যেতে আমরা আরো ক্লিয়ার হবো, সমস্যা নেই। তো ওয়াটারকে আমি তাহলে কি বলতে পারবো, ওয়াটার দ্বারা নাম বুঝাচ্ছে নাকি বুঝাচ্ছে না এটা আমার জীবনেও জানতে হবে না, আমার জানার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট দেখবো ভাই এটা কোন পজিশন, সাবজেক্ট পজিশন। ওকে, সাবজেক্ট পজিশনে কে বসে, সাবজেক্ট পজিশন নাউনের নামে দলিল করা, নাউন বসে মানে এর পরিবর্তে প্রোনাউনও বসতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে ওয়াটারকে আমি কি বলতে পারবো, সাবজেক্ট পজিশনে একা একা বসে না, দেখেন তো। হ্যাঁ, ওয়াটার, এই যে সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ডই আছে, তো যদি একটা ওয়ার্ড থাকে তখন তাকে কি বলে, একটা ওয়ার্ড থাকলে পার্সোনাল বলে না। পার্সোনাল মানে কি, বাক্যের প্রতিটা অংশকে, অর্থাৎ বাক্যের প্রতিটা ওয়ার্ডকে, এভরি এভরি ওয়ার্ড, EVERY, এভরি ওয়ার্ড, পার্টস, এভরি পার্টস অথবা ওয়ার্ড। ঠিক আছে, প্রতিটা ওয়ার্ডকে, প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলে, প্রতিটা ওয়ার্ডকেই তো পার্সোনাল স্পিচ বলা হয়, তাই না? তো আমি যদি একটা ওয়ার্ডের নিচে দাগ দিই, সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি হবে, এটা একটা পার্সোনাল স্পিচ হবে। এটা কোন পার্সোনাল স্পিচ হবে বলেন তো? তো বলছে সাবজেক্ট পজিশনে সারা জীবন কে বসে, সারা জীবন নাউন বসে। 1 সেকেন্ডে কি বলে দিব বাবা, এটা আমাদের একটা নাউন, খেলা শেষ। একদম সহজ হিসাবে, এত প্যারা নিতে পারবো না। ওকে, এবার আসেন দেখি এবার কোশ্চেন কে পারবো, দেখি কার অ্যাডভান্স প্রিপারেশন আছে একটু চেক করি। চলেন, এখানে রিফাইন্ড ওয়াটার কোন পার্সোনাল স্পিচ বলেন তো দেখি, বলেন। নাউন ফ্রেশ ভাই। এটা তো পার্সোনাল স্পিচ না, এটা তো নাউন ফ্রেজ। কেন উনি নাউন ফ্রেজ বললো, আমরা একটু চিন্তা করি, চলেন তো। ওকে, ফ্রেজের বাংলা মিনিং বুঝি, উনি উত্তর ঠিক দিছে। নাউন কেন না বলে নাউন ফ্রেজ আবার কি, কই থেকে আসলো, মানে মাথার উপরে যাচ্ছে না। ফ্রেজ, ফ্রেজের বাংলা মিনিং কি জানো, ফ্রেজ ক্লোজ হলো ইংলিশ শব্দ, মানে একটা 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 পশনেস ভাব আসে। আর বাংলা মিনিং জানো, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একাধিক শব্দকে একত্রে ফ্রেজ বলা হয় ভাই, বা গুচ্ছ বলা হয়। তাহলে ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ বা একাধিক শব্দ, একাধিক শব্দ, একাধিক শব্দকে কি বলা হয়, বা শব্দগুচ্ছকে কি বলা হয়, ফ্রেজ বলা হয়। তাহলে তুমি বলো তো, এখানে সাবজেক্ট পজিশনে কয়টা ওয়ার্ড আছে, সাবজেক্ট পজিশনে দুটা ওয়ার্ড আছে ভাই, ওয়াটার একটা ওয়ার্ড, রিফাইন্ড আরেকটা ওয়ার্ড।
সাবজেক্ট পজিশনে যদি দুটা ওয়ার্ড থাকে, সাবজেক্ট পজিশনে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড, তাহলে একাধিক ওয়ার্ড আছে না? একাধিক ওয়ার্ড আছে না? আর সাবজেক্ট পজিশন কিভাবে চিন্তা হয়? ইজ হলো কি ভার্ব, ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলা হয়। তাহলে সম্পূর্ণ অংশ কি? সম্পূর্ণ অংশ হলো রিফাইন্ড ওয়াটার। ভার্বের আগে সম্পূর্ণ অংশ এটা না? জি। তাহলে তাহলে সাবজেক্ট পজিশন কোনটা? সাবজেক্ট পজিশন হলো রিফাইন্ড ওয়াটার, এটা হলো আমার সাবজেক্ট পজিশন। ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলা হয়, বুঝছো? এখন তুমি দেখতেছো তাহলে তো পার্সেল স্পিচ হচ্ছে না। পার্সেল স্পিচ মানে তো একটা ওয়ার্ড, কিন্তু দুটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে। রিফাইন্ড একটা ওয়ার্ড, ওয়াটার আরেকটা ওয়ার্ড। তো দুটো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকলে আমি কি বলবো? ঝামেলায় পড়ে গেলাম। তো দুটো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকলে মানে একাধিক শব্দ, মানে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি ফ্রেজ বলবো। তাহলে রিফাইন্ড ওয়াটার কি? রিফাইন্ড ওয়াটারকে বলতেছে আমরা একটা ফ্রেজ। কেন ফ্রেজ বলতেছি ভাই? একাধিক ওয়ার্ড আছে ভাই, দেখ না, রিফাইন্ড একটা ওয়ার্ড, ওয়াটার একটা ওয়ার্ড, একাধিক ওয়ার্ড আছে না? একাধিক ওয়ার্ড থাকলে সেটা ফ্রেজ হয় না? বলো। হ্যাঁ ভাই, ফ্রেজ হয়। এখন কথা, তাহলে কোন ফ্রেজ হবে বলো? সাবজেক্ট পজিশন কার নামে দলিল করা? সাবজেক্ট পজিশন সারা জীবন নাউনের নামে দলিল করা। তার মানে এখানে যাই বসুক সেটা নাউনের একটা জাত হবে। হয় একটা ওয়ার্ড বসে শুধু নাউন হবে, কোন একটা ফ্রেজ বসলে কি হবে? ফ্রেজ সাথে নাউন, নাউন ফ্রেজ হয়ে যাবে। আর যদি কোনো একটা ক্লোজ বসে তাহলে কি হবে? সাবজেক্ট পজিশনে নাউন ক্লোজ হয়ে যাবে। ক্লোজ কেমন শিখাবেন না, তো ফ্রেজটা চিনে রাখো তাহলেই হবে। এখন ভাই আপনি একটা কথা বলছেন, দেখেন আপনাকে এখন আটকাবো। সাবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন ছাড়া আর কেউ বসতে পারে না। তাহলে ভাইয়া বলেন তো ওয়াটার এখানে কি? নাউন। তাহলে ভাইয়া বলেন তো রিফাইন্ড এখানে কোন পার্টস অফ স্পিচ? রিফাইন্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? রিফাইন্ড মানে বিশুদ্ধ বা পরিশোধিত। পরিশোধিত এখানে কি? রিফাইন্ড দ্বারা কাকে বোঝাচ্ছে? রিফাইন্ড দ্বারা তো ওয়াটার কে বোঝাচ্ছে। রিফাইন্ড কাকে মডিফাই করতেছে? রিফাইন্ড কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? কেমন ওয়াটার? রিফাইন্ড ওয়াটার। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে রিফাইন্ড কে আপনি কি বলবেন? রিফাইন্ড কে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। ভাইয়া ধরা খেয়ে গেছেন। আপনি বলছেন সাবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন ছাড়া কেউ বসতে পারে না, তাহলে অ্যাডজেক্টিভ কেন বসলো? ভাই তুই আগে সাবজেক্ট পজিশন চিন। আমি তোরা সাবজেক্ট পজিশন কি বলছি? আমি সাবজেক্ট পজিশন বলছি ভাই ভার্বের একটা সম্পূর্ণ অংশকে কি বলে? সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলে। শুধুমাত্র রিফাইন্ড কি সাবজেক্ট পজিশন না? শুধু ওয়াটার কি সাবজেক্ট পজিশন? জীবনেও না ভাই। সাবজেক্ট পজিশন মানে ভার্বের আগে সম্পূর্ণ অংশ। ভুল করো কেন? এই রিফাইন্ড ওয়াটার দুটা মিলে একত্রে আমার সাবজেক্ট পজিশন ভাই, দুটা মিলে একত্রে সাবজেক্ট পজিশন। তো ওই সাবজেক্ট পজিশন মানে রিফাইন্ড ওয়াটার, এটাকে কি আমি অ্যাডজেক্টিভ বলছি বা কোনো কিছু বলছি? রিফাইন্ড ওয়াটার এটা আমার সাবজেক্ট পজিশন। যেহেতু দুটো ওয়ার্ড আছে এটাকে আমি কি বললাম? এটাকে বললাম হলো ফ্রেজ। এখন সাবজেক্ট পজিশন যদি কোনো ফ্রেজ বসে তার নাম কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। নাউন ফ্রেজ মানে দুটা নাউন একত্রে না ভাই, একটা পজিশন নির্ধারণ করা থাকে। সাবজেক্ট পজিশনে যদি একটা ওয়ার্ড বসে নাউন, একাধিক ওয়ার্ড বসে নাউন ফ্রেজ, একটা ক্লোজ বসলে নাউন ক্লোজ, এইভাবে বেসিক জিনিসটা সাজানো হয়। কোনো যদি ভার্ব প্লাস আইএন যুক্ত জিনিস তখন সেটা জিরান্ড হয়ে যায়। ধীরে ধীরে সামনে যখন আগাবো তখন শেখাবো। তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো? কনসেপ্টটা হইলো শুধুমাত্র ওয়াটার বা শুধুমাত্র রিফাইন্ড কিন্তু সাবজেক্ট পজিশন না। ভার্বের আগে ইজ, ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলে। সম্পূর্ণ রিফাইন্ড ওয়াটার একত্রে সাবজেক্ট পজিশন। এই সাবজেক্ট পজিশনে আমি দেখি যে দুটো ওয়ার্ড আছে, তাই এটাকে আমি কি বললাম? ফ্রেজ বললাম। সাবজেক্ট পজিশনে যদি কোনো ফ্রেজ বসে সেটা অবশ্যই নাউন ফ্রেজ হয়ে যাবে। এনপি নাউন ফ্রেজ। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? বলেন রিফাইন্ড ওয়াটার আমি বলছি সাবজেক্ট পজিশন, তো সাবজেক্ট পজিশনে নাউন প্রোনাউন ছাড়া কেউ বসতে পারে না। এখানে যদি একটা ফ্রেজ আছে তাহলে এটা একটা নাউন ফ্রেজ বলছি। আমি কি খারাপ কিছু বলছি? না। এবার আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে আমাকে একটু বলেন তো, তাহলে আমাকে কি বলেন? তাহলে আমাকে একটু বলেন যে এত কিছু প্যারা নিতে পারবো না, তাহলে আমাকে বলেন যে এখানে শুধুমাত্র রিফাইন্ড বা শুধুমাত্র ওয়াটার কি সাবজেক্ট পজিশন হবে? জীবনেও না ভাই, অসম্ভব। এটা কেন সাবজেক্ট পজিশন হবে? সাবজেক্ট পজিশন মানে ভার্বের আগে টোটাল এই সম্পূর্ণ অংশ, এই যে ফুল ফুল ভার্বের আগে সম্পূর্ণ অংশকে সাবজেক্ট পজিশন বলা হয়। তুমি যদি শুধু একটা ওয়ার্ডের কথা বলো, শুধু ওয়াটার সাবজেক্ট পজিশন হবে? জীবনেও না। শুধুমাত্র রিফাইন্ড সাবজেক্ট পজিশন হবে? জীবনেও না। তাহলে যখন আমরা দেখি যে সাবজেক্ট পজিশনে একাধিক ওয়ার্ড আছে, তো সম্পূর্ণ অংশ নিচে দাগ না দিয়ে একটা অংশ নিচে দাগ দেয়, একটা অংশ নিচে দাগ দেয়, তখন কি সেটা সাবজেক্ট পজিশন থাকবে? তখন সেটা সাবজেক্ট পজিশন তো ভাই থাকবে না। তখন আমার নর্মাল নিয়মে বের করতে হবে। নর্মাল নিয়ম কি ভাই? ওয়ার্ডের একটা নাউন, নাম বোঝাচ্ছে, আর নাউনের আগের ওয়ার্ড সারা জীবন অ্যাডজেক্টিভ হয়। এটা মুখস্থ বিদ্যা, আমি পরে একটু ঠিক আছে এখন বেসিক দিয়ে বুঝাই। যে ওয়াটার এখানে নাউন, তাহলে রিফাইন্ড দ্বারা কাকে মডিফাই করতেছে? রিফাইন্ড কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? রিফাইন্ড মানে হলো বিশুদ্ধ। বিশুদ্ধ এখানে কি? কি বিশুদ্ধ? বিশুদ্ধ হলো এখানে ওয়াটার। তাহলে রিফাইন্ড ওয়াটার কাকে বোঝাচ্ছে? ওয়াটারকে বোঝাচ্ছে। তো ওটা তো একটা নাউন ছিল, নাউন প্রোনাউনকে মডিফাই করে তার নাম কি হয়ে যায়? তার নাম আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো রিফাইন্ডকে আমি কি বলতেছি? রিফাইন্ডকে বলতেছি এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। ভাই আপনি বিশ্বাস করেন পেঁচাই ফেলছেন, আমার মাথার উপর দিয়ে গেছে, বিশ্বাস করেন। তো আপনি এগুলো ভাক্কা টাক্কা বাদ দিয়ে জিনিসটা আরেকবার রিপিট করেন। ওকে প্লাস আমি যদি রিপিট করি জিনিসটা এভাবে, ধরেন কোন এক্সাম্পলের মাধ্যমে রিপিট করা যায়? পিওর ওয়াটার, চলেন। পিওর ওয়াটার is needed. ওকে, এটা হলো ওয়াটার is needed.
এই তো ব্যাপার, তাই না? তো সাবজেক্ট পজিশন মানে কি বলতো? ভার্বের আগে সম্পূর্ণ অংশ, ভার্বের আগে সম্পূর্ণ অংশ, ভার্বের আগে সম্পূর্ণ অংশ। ইস কি? ভার্ব। ইস কি? ভার্ব। ভার্বের আগে সম্পূর্ণ অংশ কি? সম্পূর্ণ অংশ কি? ওয়াটার। ওয়াটার কয়টা ওয়ার্ড? সম্পূর্ণ অংশ, তাহলে এটা কোন পজিশন? এটা হলো সাবজেক্ট পজিশন। পুরোটা সাবজেক্ট পজিশন না? সাবজেক্ট পজিশনে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড থাকলে কি হয়? পার্সেস ফিস হয়। তাহলে বলো এটা কোন পার্সেস ফিস? চোখ বন্ধ করে পৃথিবী উল্টাই গেলে এটা হয় নাউন না হয় প্রোনাউন? ওটার দ্বারা নাম বুঝাই, তাহলে এটাকে কি বললাম? নাউন বললাম। খেলা শেষ। ওকে, সাবজেক্ট পজিশনের কাজ বলো। এখানে ইস কি? ভার্ব। সাবজেক্ট পজিশন কোনটা? কোনটা সাবজেক্ট পজিশন? পুরো অংশ, এটা সাবজেক্ট পজিশন। এই যে পুরো অংশ সাবজেক্ট পজিশন। ওকে, পুরো অংশ সাবজেক্ট পজিশন। তাহলে বলো সাবজেক্ট পজিশনে কি আছে? কি আছে? কি আছে? দুটো ওয়ার্ড না? দুটো ওয়ার্ড মানে কি? ফ্রেজ। ফ্রেজ বা শব্দগুচ্ছ। সাবজেক্ট পজিশন আছে হলো ফ্রেজ। ওকে, সাবজেক্ট পজিশন যদি কোনো ফ্রেজ থাকে তার নাম কি হয়ে যাবে? সাবজেক্ট পজিশন মানে ভাই নাউনের জাত ভাই, নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ হয়ে যাবে। বুঝতে পারছো সাবজেক্ট পজিশনের কাহিনী? বুঝতে পারছো? একটা ওয়ার্ড থাকলে পার্সেস ফিস, পার্সেস ফিস হলে কি হবে? নাউন বা প্রোনাউন। আর যদি সাবজেক্ট পজিশনে একাধিক ওয়ার্ড থাকে তার মানে ফ্রেজ আছে। ফ্রেজ থাকলে সেটা কি হবে? হয় নাউন ফ্রেজ। আর তো কোনো ফ্রেজ নাই, তাই না? নাউন সাবজেক্ট পজিশনে তো নাউনের নামে দল করে, প্রোনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ হয় না ভাই। তো সেটাকে আমি কি বলে দিলাম? নাউন ফ্রেজ বলে দিলাম। ঠিক আছে, একটা ফ্রেজ আছে, তাহলে সেই ফ্রেজটা কি হয়ে যাবে? সাবজেক্ট পজিশন মানে নাউনের নামে দোল করা, তার মানে নাউন ফ্রেজ হয়ে যাবে। খেলা শেষ। এবার তুমি পাকনামি করে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া কি হইছে? শুধুমাত্র পিওর আর শুধুমাত্র ওয়ার্ডার কি ভাই? তুই আগে আমারে ক, শুধুমাত্র পিওর কি সাবজেক্ট পজিশন? হুম। শুধুমাত্র ওয়ার্ডার কি সাবজেক্ট পজিশন? হুম। তাহলে তুই কি এটা সাবজেক্ট পজিশন এক্সপ্লেন করতে পারবি যে সাবজেক্ট পজিশন জন্য নাউন বা প্রোনাউন হয়? হুম। এটা তো সাবজেক্ট পজিশনই না, পিওর না সাবজেক্ট পজিশন, না ওয়ার্ডার, শুধুমাত্র সাবজেক্ট পজিশন। তাহলে তুমি এটাকে সাবজেক্ট পজিশনে ঝামেলা আনতেছো কেন ভাই? কেন আনতেছো? এটাকে নর্মালি বের করো না। ওয়াটার কি? ওয়াটার হলো নাউন, একটা নাম বোঝায়। কেমন ওয়াটার? কেমন ওয়াটার? পিওর দ্বারা কাকে বোঝাচ্ছে? বিশুদ্ধ। পিওর কি? পিওর হলো ওয়াটার। তাহলে ওয়াটার সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিচ্ছে? পিওর দিচ্ছে। নাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায় না? তাহলে পিওরকে আমি একটা অ্যাডজেক্টিভ বলবো না? জি ভাই, পিওরকে আমি একটা অ্যাডজেক্টিভ বলবো। এখন বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে ভাই দেখো, যদি সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড থাকে তাহলে তো সেটা একটা ওয়ার্ড মানে পার্সেস ফিস, তখন ভাই সেটা নাউন বা প্রোনাউন হয়ে যায়। যদি একাধিক ওয়ার্ড থাকে ওই পুরো অংশটা ভাই নাউন পজিশন ভাই, সরি পুরো অংশটা ভাই সাবজেক্ট পজিশন ভাই। বুঝ, পুরো অংশ। তো পুরো অংশের নিচে দাগ দিয়ে বললাম সাবজেক্ট পজিশন। পুরো অংশতে দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড মানে একের অধিক ওয়ার্ড মানে সেটা ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তাহলে পুরো অংশতে ফ্রেজ আছে, তাহলে এটা কোন ফ্রেজ হবে? চোখ বন্ধ করে নাউন ফ্রেজ। আর যদি সাবজেক্ট পজিশনে ধরো 5-10টা ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডের নিচে আলাদাভাবে দাগ দেয়, তখন কি বলবা? আহা, তখন কি তুমি এটার ওই সাবজেক্ট পজিশনটা ব্যাখ্যা করতে পারবা? না, তখন তো এইভাবে আর ব্যাখ্যা করা যাবে না। তখন নর্মালি ব্যাখ্যা করতে হবে। কেমনে নর্মালি ব্যাখ্যা করবা? শুধুমাত্র ওয়ার্ডার কি বুঝায়? নাম বুঝায়, তাহলে নাউন শেষ। তারপর পিওর এখানে কার কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? পিওর এখানে কি? পিওর এখানে ওয়াটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে পিওরকে তাই আমি কি বলে দিলাম? ঠাস করে অ্যাডজেক্টিভ বলে দিলাম। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এটা হলো বেসিক জিনিস। এই বেসিক জিনিস দিয়া আপনার যে কোনো কিছু বের করতে পারবেন। মিনিং প্রয়োজন হয় না, কোনো মিনিং লাগে না। কিসের মিনিং? 1 সেকেন্ডে হ্যাঁ মিনিং দিয়ে হয়। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, কি শি ইজ ল্যাক্রিমোস, ঠিক আছে? এখন তুমি বলো ল্যাক্রিমোস কি? তুমি তো আর পারবে না। শি ইজ ল্যাক্রিমোস, LACRYMOS। ল্যাক্রিমোস মানে হলো ছিচকা দুনে, অল্পতে কান্না করে ভাষায় দেয়, চোখের পানি নাকের পানি এক হয়ে যায়, এটাকে ল্যাক্রিমোস বলা হয়। ঠিক আছে, এখন ল্যাক্রিমোস মিনিং তো ভাই তুমি জানো না, আমি না হয় জানি। ছিচকা দুনে, কাঁদুনে, এটা একটা অবস্থা প্রকাশ করতেছে বা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য অ্যাডজেক্টিভ হবে। মুখস্থ বিদ্যা দেখে আমরা শিখছি রে ভাই। না, ল্যাক্রিমোস মানে যাই হোক। ল্যাক্রিমোস কার সম্পর্কে অবস্থা? ল্যাক্রিমোস এখানে কে কাকে বোঝাচ্ছে ল্যাক্রিমোস দ্বারা? ল্যাক্রিমোস তো এখানে কে? সি, তাই না? ল্যাক্রিমোস মানে হলো ছিচকা দুনে বা অল্পতে যে কান্না করে। তাহলে কার সম্পর্কে অতিরিক্ত কথা দিচ্ছে এখানে? ছিচকা দুনেটা কে হয়? সে হয় কেমন? সে কেমন বলতেছে? সে হলো ছিচকা দুনে। তাহলে ল্যাক্রিমোস কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? সে সম্পর্কে অতিরিক্ত তথ্য। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এই জন্য এটাকে আমি বলতেছি হলো, এটা আমাদের আল্লাহ, এটা কেন এটাকে বলতেছি কি? অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এরকম তুমি যদি মডিফাই জিনিসটা শিখো, সব ক্লিয়ার। মানে মুখস্থ বিদ্যা ভাই কাজ করে না ভাই এগুলোতে, বিশ্বাস করো। কোনোভাবে মুখস্থ বিদ্যা কাজ করে না। এবার নেক্সট এক্সাম্পল আরেকবার আসো। কোন এক্সাম্পলটা? দেখো, ওয়াটার ইজ এসেনশিয়াল। ওয়াটার ইজ এসেনশিয়াল। আর এটা হলো আই ওয়াটার দ্য গার্ডেন। বুঝছো? ওকে, এবার আসো, দেখো আমার সাথে জিনিসটা ম্যাচ করে নাও। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা কি? সাবজেক্ট। সাবজেক্টের পর যা থাকে, ওয়াটার, তাকে কি বলা হয়? সাবজেক্টের পর যা থাকে তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে ওয়াটার এখানে কি হবে? ওয়াটার এখানে ভার্ব হবে। কাহিনী শেষ। শেষ, বের করে ফেলছি। ওই বেসিক, সাবজেক্টের পর যা থাকে সেটাকে ভার্ব বলা।
এবার আসো আগেরটা। বলো ইজ কি? ইজ হলো ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে যা থাকে সম্পূর্ণ অংশকে কি বলা হয়? সাবজেক্ট পজিশন। তাহলে ওয়ার্ডারটা কি? ওয়ার্ডার কোন পজিশনে বসে আছে বাবা? সাবজেক্ট পজিশন। কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে সাবজেক্ট পজিশনে? একটা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড তাহলে সেটাকে কি বলা হয়? এভরি ওয়ার্ডকে কি বলা হয়? পারসেসিভ বলা হয়। বলো সাবজেক্ট পজিশনে কার নামে দলিল করা? নাউন বা প্রোনাউনের নামে দলিল করা। তাহলে এই ওয়ার্ডারকে আমি কি বলবো? যেহেতু শুধুমাত্র একটা ওয়ার্ড যেহেতু আছে, তাহলে এটাকে পারসেসিভ বলতে পারবো না। এটাকে কোন পারসেসিভ বলতে পারবো? হয় বলতে পারবো নাউন অথবা প্রোনাউন। এখন বলো ওয়ার্ডার কি দেখতে প্রোনাউনের মতো? তার মতো? নাম বুঝাই, নাউনের মতো। তাই ওয়ার্ডারকে আমরা কি বলে দিলাম? নাউন বলে দিলাম। সেম ওয়ার্ড ডিফারেন্ট পারসেসিভ। ভার্ব পজিশনে বসলে ভার্ব হচ্ছে, সাবজেক্ট পজিশনে বসলে কি হচ্ছে? সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে ভাই, পৃথিবী উল্টাই গেলেও হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। আমি যা শিখাবো এর একটা ব্যতিক্রম আপনি খুঁজে বের করতে পারবেন না, কারণ আমরা সব মিনিং দিয়ে ব্যাখ্যা করবো। আমরা মুখস্থবিদ্যায় ভরসা করি না, উই আর সরি। ঠিক আছে, তো আপনি একটা কোনো ব্যতিক্রম খুঁজে বের করতে পারবেন না, বুঝা যায়? তো এই হলো আমাদের কোন থিওরি। আমরা সাবজেক্ট শিখলাম, অবজেক্ট শিখলাম, সাবজেক্ট পজিশন শিখলাম, ফ্রেজের হালকা পাতলা শিখলাম, ভার্ব শিখছি, হাই হাই অনেক কিছু শিখে ফেলছি। নাউন শিখছি, প্রোনাউন শিখছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব তো বললাম, একটু কি আজকের ভার্ব ভাই। সবকিছু তো মোটামুটি শিখে ফেলছি, কি বাকি আছে আর? কিছু মোটামুটি বাকি নাই। চলো তাহলে আমরা আরো নতুন কিছু শিখি। চলো তোমাদের চিরায়ত মুখস্থ বিদ্যাগুলো আমি একটু ভেঙে দিই, মজা পাবা। ঠিক আছে, চিরায়ত আমাদের মুখস্থ বিদ্যা কি কি? চিরায়ত মুখস্থ বিদ্যা থাকে। আচ্ছা হ্যাঁ, এই যে হি, ওকে, হি ওয়ার্কস ইন দা অফিস, হি ওয়ার্কস ইন দা ফিল্ড দাও ভালো হবে। ওকে, তো তোমাকে বলে না যে সাবজেক্ট যদি সাবজেক্ট, এটা তো সাবজেক্ট বুঝছো তো, কাজ করে যেহেতু হি করতেছে তাহলে হি একটা সাবজেক্ট। সাবজেক্ট প্রশ্নে একটা ওয়ার্ড আছে মানে হয় নাউন না হয় প্রোনাউন। তাহলে এটা তুমি কি বলবা? হি তো দেখতে নাউনের মতো না, নাউনের পরিবর্তে বসে, তাই এটাকে প্রোনাউন বলবো। তো ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, হি একটা সাবজেক্ট। তা ওয়ার্কস কে আমি ওয়ার্ক মানে কাজ করা, এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি একটা ভার্ব বলতেছি। ওকে, আমি কোন টার্মে জানি এটা পড়ানো শুরু করছিলাম, এটাই তো ভুলে গেলাম। হি ওয়ার্কস ইন দা ফিল্ড, আচ্ছা প্রিপোজিশন কনজাংশন মনে পড়ছে, হ্যাঁ। তো বলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিনা ভার্বের সাথে একটা এস অথবা ইএস বসে, তাই না? এটা তো আমরা মুখস্থ করে আসছি। যারা আমার ক্লাস করে নাই এর আগে জীবনেও, তারা কি বলতে পারবেন যে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস কেন যুক্ত হয়? যারা আমার ক্লাস করেন নাই তাদের উদ্দেশ্যে। আপনি যদি আমার ক্লাস করে অ্যান্সার দেন আমি ধরতে পারবো, কারণ এই বেসিকটা আমি ছাড়া আর অন্য কেউ শিখাই না, কোনো প্ল্যাটফর্মে আমি পাই নাই। যারা আগে ক্লাস করেন তারা কি বলতে পারবেন সাবজেক্টের পর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, কেন হয়? কোনো আইডিয়া আছে? ছোটবেলা থেকে তো মুখস্থ করে আসলাম, ক্লাস 2-3 থেকে একদম খাড়া মুখস্থ, স্যারও শিখাইছে। বলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস হয়। হাই হাই কেন হয়? এই জন্য তোমার বুঝতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি বলতো? কনসেপ্ট হলো আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এটাকে এগ্রিমেন্ট বা চুক্তি বলে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, এটাকে কি বলে? এগ্রিমেন্ট বা চুক্তি বলে। শর্টকাট কথা, এটা হলো তাদের মধ্যেকার চুক্তি। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি বা সাবজেক্ট এবং ভার্ব সঠিক কিনা এই জন্য ইংলিশ গ্রামারে একটা স্ট্রাকচার আছে। কি কোন স্ট্রাকচার আছে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই স্ট্রাকচারটা এই জন্য বিদ্যমান, বুঝছো? বুঝো নাই? আসো ভার্ব, ভার্ব 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 জন্মগত কেমন? জন্মগত কেমন? ভার্ব জন্মগত কেমন? প্লুরাল। ঠিক আছে, ভার্বের সাথে যদি তুমি একটা এস যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? এস অথবা ইএস, তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার। তার মানে কি? ইট, ভার্ব জন্মগত ইটটা কি? ইটটা হলো প্লুরাল। ভার্বের সাথে যখন তুমি একটা এস যুক্ত করলা তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার। বুঝছো কনসেপ্টটা কই থেকে আসছে? এখন তুমি এখানে বলতে পারো যে ভাই ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল আছে, জানতামই না তো। হ্যাঁ ভাই আমিও জানতাম না, আমি জানছি ফরেন রাইটারের বই পড়া। ঠিক আছে, তো সেখান থেকে তোমাকে জানাচ্ছি। তো কনসেপ্ট অ্যাকচুয়ালি কনসেপ্ট ইজ ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বুঝছো? এটা হলো তোমার কনসেপ্ট। আমি কি বললাম? ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে যদি একটা এস বা ইএস যুক্ত করো তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। ওকে, তাহলে ইট জন্মগত ওয়ার্ড প্লুরাল, যখন একটা এস যুক্ত করলে তখন সেটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। অথবা
ডু। ডু কি বলো? ডু জন্মগত ওয়ার্ড, প্লুরাল। ডুর সাথে যখন একটা এস বা ইএস যুক্ত করলাম তখন সেটা কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল, তাই তো? এখন কোশ্চেন করবা যে ভাইয়া কখন এস যুক্ত হয় কখন ইএস যুক্ত হয়, এই কোশ্চেন করবো তো? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। যখন কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের লাস্টে কি কি এস, এস এস, এস এইচ, সিএইচ, এক্স ও, এই কটা লেটার যদি থাকে তখন কি হয়? তখন 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 ই এস যুক্ত হয়, আদারওয়াইজ কি যুক্ত হবে? শুধুমাত্র এস। বুঝো না এই ব্যাপারটা? আসো বুঝাচ্ছি, আমি আছি তো, চিন্তা করো না। ওয়েট, দেখো লাস্টে কি আছে? ও আছে না? ওকে, এস 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 সি এস এক্স ও আছে, তাহলে লাস্টে কি যুক্ত হবে? সিঙ্গুলার করার জন্য কি হবে? ইএস যুক্ত হবে, হয়েছে? আদারওয়াইজ এছাড়া যত রকম ঝামেলা আছে, ইট, টি আছে, টি নামে কোনো কিছু আমি বলছি না, তাহলে এটা শুধুমাত্র কি যুক্ত হয়ে সিঙ্গুলার হবে? এস যুক্ত হয়ে সিঙ্গুলার হবে। তাহলে কখন ইএস হবে? যখন এই লেটার গুলো লাস্টে থাকবে। কখন শুধুমাত্র এস হবে? যখন অন্য যে কোনো ক্ষেত্রে এস যুক্ত হবে। বুঝছো? এটা হলো তোমার ভার্বকে প্লুরাল থেকে সিঙ্গুলার বানানোর একটা ওয়ে। ক্লিয়ার? এই অ্যাগ্রিমেন্টে পুরো পৃথিবী চলে। বিশ্বাস করতেছো না? চলো আমি দেখাচ্ছি, এতটুকু নোট করছো না? চলো আমি পৃথিবীতে যতগুলো পার্সন আছে সবগুলো পার্সনই দেখাই দিই, ভালো হবে। ওকে, চলো পৃথিবীতে যত পার্সন আছে আমরা সব পার্সন গুলো দেখবো। একটা আছে হইলো ফার্স্ট পার্সন কি? আই। ওই সেকেন্ড পার্সন কি? ইউ। থার্ড পার্সন কি? হি, শি, দে, ইট, আর যে কোনো নাম, তাই তো? ওকে, চলো আমি এক এক করে শুরু করি। বলো হি কি? সিঙ্গুলার না? তাহলে ভার্ব কি হবে? হির সাথে ভার্বও সিঙ্গুলার হবে। ভার্ব জন্মগত প্লুরাল, ইট ওয়ার্ডটা প্লুরাল, ভার্বের সাথে যখন একটা এস যুক্ত করবো তখন সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে না? ওকে, ইটস, এই জন্য হির সাথে ইটস হয়। ক্লিয়ার? আসো, শি, শি মানে একজন না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ইটস। দে মানে প্লুরাল না? অনেক অনেক মানুষ না? তাহলে ভার্বও কি হবে? প্লুরাল হবে। তাহলে শুধুমাত্র কি বসাবো? ইট বসাবো। ইট তো সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার, কি দিব? ইটস। রহিম, রহিম মানে একজন, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি দিব? ভার্বও সিঙ্গুলার। বুঝছো কিভাবে কাজ করলো? আসো এবার ইউ এ চলে আসো। ইউ মানে তুমি হয়, তোমরাও হয়। বুঝছো? ইউ মানে তুমি হলে একজন, তোমরা মানে অনেকজন হয়। ইউ এর ডাবল মিনিং আছে, এই জন্য আমরা কি বলি? ইউ এর সাথে আমরা যদি ভার্বটা সিঙ্গুলার ইউজ করি তাহলে ইউ এর মিনিং যে তোমরাও হয় এটা আমরা অস্বীকার করতেছি। মানে ইউ মানে শুধু তুমি ধরে নিয়ে সিঙ্গুলার ইউজ করে দিচ্ছি। তো এখান থেকে যারা গ্রামার মানে মানে ভাষা বিজ্ঞানে যারা আছে তারা জিনিসটা থিওরিটা এক্সিকিউট করছে যে ওকে, ইউ এর সাথে তাহলে ভার্বটা সবসময় কি বসাবো? ভার্বটা সবসময় প্লুরাল বসাবা। অর্থাৎ ইউ এর সাথে ভার্বটা এস কেন দিচ্ছি আবার? হাই হাই, ইউ এর সাথে ভার্বটা সবসময় প্লুরাল হবে। কেন হবে? কারণ ভাই ইউ মানে তুমি, তোমরা দুটাই হয়। যদি তুমি শুধু ইউ এর সাথে সিঙ্গুলার বসাই দাও তাহলে ইউ মানে শুধু তুমি হয়ে যাচ্ছে, ইউ এর মিনিংটা নষ্ট করা হচ্ছে। এই জন্য বলে যে প্লুরালের মধ্যে যেহেতু সিঙ্গুলার থাকে, মানে কোনো জিনিস 10 হওয়ার জন্য তো সুতরাং এক হয়েছে, একের থেকে তো প্রথমে সিঙ্গুলার হয়ে তারপর প্লুরাল হয়েছে না? তাহলে প্লুরালের মধ্যে সিঙ্গুলার আছে না? আছে। তো এখান থেকে বলা হয়েছে ইউ এর সাথে সবসময় ভার্বটা কি বসাবা? ভার্বটা সবসময় তুমি প্লুরাল বসাবা। এটা তোমাকে বোঝানো হয়। বুঝছো? এবার আসো উই। উই তো অনেক মানুষ বোঝায়, তাহলে এর সাথে ভার্বটা কি হবে? ভার্বটা হবে হলো প্লুরাল। ভাইয়া আপনাকে ধরে ফেলছি। এবার বলেন আই তো সিঙ্গুলার। হুম, আই তো সিঙ্গুলার, এবার আপনি কি বলবেন? আয়ের সাথে তাহলে ইটস কেন হয় না? হ্যাঁ, আপনার ব্যাখ্যা তো অনুসারে অনেক কিছু বলে ফেলছেন। ওকে চলেন, আই ওয়ার্ডটার অরিজিন সম্পর্কে জানতে হবে। একটা ওয়ার্ড দেখতে কেমন এটা ইম্পর্টেন্ট না, ওয়ার্ডের আচরণ কেমন এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবসময় মিনিং দিয়ে কাজ করা হয়। ইংলিশ গ্রামার মানে ভাই মিনিং, মিনিং ছাড়া এখানে কোনো কথা হবে না। ওকে, আচ্ছা, তাহলে আই কই কই থেকে আসছে? আই আসছে হলো আরবি হরফ আনা থেকে। আনা, আই আসছে কই থেকে? আরবি হরফ আনা থেকে। এই আরবি হরফ যে আনা থেকে আই ইংলিশ লেটারটা আসছে, আনার মিনিং কি? আনার মিনিং হলো তোমার এক বা অদ্বিতীয়। এক বা অদ্বিতীয়। বুঝছো? তো আনা এক বা অদ্বিতীয় কার সাথে রিলেটেড? আমাদের ইসলাম ধর্মের মহান আল্লাহ তাআলার সাথে রিলেটেড। আল্লাহ। ওকে ওকে, তো কনসেপ্ট দেখো, আল্লাহ নিজে কিন্তু এক, বাট তিনি বিচরণ করতেছে পুরা ইউনিভার্সে। তিনি এক বাট সবকিছু দেখতেছে। তিনি এক বাট তার আচরণ কেমন? প্লুরালের মতো। তিনি সিঙ্গুলার বাট তার আচরণ কেমন? আচরণ কেমন বা কার মতো? প্লুরালের মতো, তাই না? ওকে, তার মানে আল্লাহ একবার তার আচরণ হলো প্লুরালের মতো। তো আমরা যেহেতু সবসময় মিনিং বা অরিজিন নিয়ে কাজ করি,
ইংলিশ গ্রামারে, সেই জন্য বলতেছি ওকে ফাইন। আই দেখতে সিঙ্গুলার, ঠিক আছে। আই আসার verb আনা থেকে, আনা মানে এক বা অদ্বিতীয়, যে আল্লাহর সাথে রিলেটেড, তো আল্লাহ এক বা অদ্বিতীয়, কিন্তু তার আচরণ কার মতো? তার আচরণ প্লুরালের মতো। তার মানে আই ওয়ার্ডটা দেখতে সিঙ্গুলার, বাট আচরণ বা ইস লাইক বা মিনিং কার মতো দেয়? মিনিং দেয় হলো প্লুরালের মতো। মিনিং কার মতো দেয়? প্লুরালের মতো। ভাই এটা ফরেন রাইটারের বইয়ের ব্যাখ্যা থেকে বলতেছি, বুঝছো? একদম গ্রামার যারা থিওরিটা ক্রিয়েট করছে। এই জন্য আয়ের সাথে আমরা, যেহেতু দেখতে কেমন এটা ইম্পর্টেন্ট না, মিনিং এর উপর জিনিসটা ডিপেন্ড করে, এই জন্য আয়ের সাথে আমরা ভার্বটা কি দিই? ভার্বটা আমরা প্লুরাল দিই, আই ইট। এবং আই কে নিয়ে যেহেতু কন্ট্রাডিক্টরি আছে, ঝামেলা আছে না, আই সিঙ্গুলার নাকি প্লুরাল, এই কন্ট্রাডিক্টরি যেন মানুষ মানুষ মানে মানে ঝামেলা মনে করে না নেয়, এই জন্য আয়ের সাথে কি বসে? আয়ের সাথে সবসময় এম বসে। আর এম যেই ভার্ব, এই ভার্বটা কি? এই ভার্বটা হলো প্লুরাল। ক্লিয়ার? আরেকটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড না, দেখতে সিঙ্গুলার বাট ভার্ব দিচ্ছেন আপনি প্লুরাল, এই জন্য বলছে অ্যামিজারের মধ্যে ভাই আয়ের সাথে এক্সট্রা একটা ওয়ার্ড এম বসবে, এম ওয়ার্ডটা অবশ্যই প্লুরাল। ঠিক আছে, জানো কেউ কোন রকম ঝামেলার মধ্যে না জড়াই, এই জন্য আয়ের সাথে কি বসে বুঝছো? আয়ের সাথে এম বসে। আর নর্মালি সিঙ্গুলার আর প্লুরাল যদি জিগাই, সিঙ্গুলার নাকি প্লুরাল, আই সিঙ্গুলার, আসার ভার্ব আনা থেকে, আল্লাহ এক বা দ্বিতীয়, তার আচরণ প্লুরালের মতো, সেই জন্য আয়ের সাথে আমরা ভার্বটা কি বসাই? ভার্বটা সবসময় প্লুরাল বসাই। থিওরি বুঝতে পেরেছো? এই থিওরিতে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে। এখন তুমি যদি এতদিন না জেনে থাকতা, তুমি মুখস্থ করতা, আজকে জানো, আজকে থেকে বুঝে বুঝে শিখবা, এই তো ব্যাপার, আর তো কোনো কিছু না। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। এখন বলতে পারেন ভাইয়া আপনি এমন কিছু আমাকে দেখান, আপনি যে বললেন মিনিং এর উপর ডিপেন্ড করে, এটা আমি বিশ্বাস করি না, আপনার কথা কেন বিশ্বাস করব? এমন কিছু দেখান যেখানে মিনিং দিয়ে সাবজেক্ট হয়। তাই ভালো কোশ্চেন করছো ভাই। আসো, ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার, ঠিক আছে, ব্রেড এন্ড বাটার ড্যাশ। তারপর বলো, ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে না? তারপর আর কি? টাইম এন্ড টাইড, সেম থিং, টাইম এন্ড টাইড। ওকে, তারপর কি? স্লো এন্ড স্টেডি। আর কি বুঝাবো বলো? আর হলো দা অথর এন্ড নভেলিস্ট। বলো, এখানে সাবজেক্ট গুলো প্লুরাল না? বলো তো। হ্যাঁ ভাই, ব্রেড এন্ড বাটার দুটো জিনিস না? হ্যাঁ দুটো জিনিস, বাট ব্রো দেখতে প্লুরাল না? ব্রেড একটা, রুটি রুটি আরেকটা। এখন ভাই তুমি আমি বাঙালি খ্যাত, আমরা না হয় পাউ রুটি খালি পানি দিয়ে ভিজাই খাই, চাট গায়ে মানুষ দেখি তো ভাই পুরি পর্যন্ত চা দিয়ে ভিজাই খাই। আমি আজকে যা জিজ্ঞাসা করতেছি ভাই এটা কি? পুরি দিছে খাওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে, সিলেটি ভাষায় না, চাট গায়ে ভাষায় বলতেছে। আমি বললাম ভাই ডাল কোথায়? বলে এটা তো চা দিয়ে খাই। আমি বললাম কি আপনারা পুরি চা দিয়ে খান? মানে কি? তারপর এরা লাল চার মধ্যে লবণ দেয় ভাই। মানে আমি আসার পর খাওয়া খাইতে পারিনি, এমন একটা বাজে অবস্থা। চিটাং আসার পর খুবই বাজে অবস্থা। তো এটা ওদের ঐতিহ্য হইতে পারে, তো কাইন্ড অফ লাইক দ্যাট। তো ব্যাপারটা এরকম, বাঙালি খ্যাত আমরা ব্রেড না হয় জেলি ছাড়া খাই, এটা আমাদের ব্যর্থতা, তাই না? বাট ব্রেড আবিষ্কার কেন হয়েছে? বাটার, মাখন, জেলি দিয়ে খাওয়ার জন্য। তাহলে এটা ডিপেন্ডেন্সির সম্পর্ক আছে। ব্রেড এন্ড বাটার কি সম্পর্ক? ডিপেন্ডেন্সি, একটা আরেকটার উপর নির্ভরশীল, কেউ কাউকে ছাড়া চলতে পারে না, ডিপেন্ডেন্সি। ঠিক আছে, যেহেতু ডিপেন্ডেন্সি সম্পর্ক আছে, তাই আমরা বলি ব্রেড এন্ড বাটারের সাথে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ডিপেন্ডেন্সি দেখতে প্লুরাল, বাট আচরণ কেমন করতেছে? সিঙ্গুলারের মতো। যে কোনো সাবজেক্টের মধ্যে ডিপেন্ডেন্সি যদি থাকে, নির্ভরশীলতা থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। টাইম এন্ড টাইড সেম থিং না? সেম থিং ভাইয়া, যাহা টাইম তাহাই টাইড, সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। যদি সেম কনসেপ্ট হয় তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। যাহা টাইম তাহাই টাইড, দুটার একই প্রকৃতি, যে সবাই নিজের গতিতে চলতে থাকে। ভার্বটা কি হবে বাবা? ভার্বটা প্লুরাল হবে? ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। দুটো জিনিস আছে বাট ভার্ব সিঙ্গুলার হচ্ছে, তাহলে কি এটা সেম কনসেপ্ট। স্লো এন্ড স্টেডি বাই সেম কনসেপ্ট। কি হবে? স্লো এন্ড স্টেডি, তাহলে কি হবে বাবা? উইন্স। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। যে জায়গায় উইন দেখছো ওই গ্রামার চলবে না। আমি যে ব্যাখ্যা দিচ্ছি এটা 100% অ্যাকিউরেট, একদম রেফারেন্স ছাড়া আমি কোনো কথা বলি না। রেফারেন্স ইংলিশ গ্রামারে বিতর্কিত কনসেপ্ট নিয়ে আমি কথা বলতেছি, তো রেফারেন্স ছাড়া আমি কথা বলতেছি না, চিন্তা করিও না। আসো, দ্য অথর এন্ড নভেলিস্ট সেম পারসন, যাহার যে নভেলিস্ট সেই অথর, সেম পারসন বুঝাচ্ছে। তো সেম কনসেপ্ট, সেম পারসন, ডিপেন্ডেন্সি, এই তিনটা থিওরিতে সাবজেক্ট যেমনই হোক, সাবজেক্টের মধ্যে যতগুলো মানুষের নামই থাক, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় ভাই। যে অথর সেই নভেলিস্ট, তাহলে ভার্বটা কি হইলো? ইস, অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে।
বা তোমার প্রয়োজনে তুমি হ্যাজ ইউজ করতে পারো, এই ডোন্ট কেয়ার, ওয়াজ ইউজ করতে পারো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বুঝছো? জাস্ট প্লুরাল সিঙ্গুলার আমি তোমাকে বুঝাচ্ছি। তাহলে তুমি যে মুখস্থ করে আসছো, মুখস্থ বিদ্যা সব জায়গায় খাটে না। ইংলিশ গ্রামার সবসময় নিজের গতিতে এবং বাস্তবতা নিয়ে চলে, ঠিক আছে? ইংলিশ গ্রামার তোমার আমার পুঁথিগত মুখস্থ রুলস অনুসারে চলে না। বাস্তবতা থেকে গ্রামারটা আসে যেন পরবর্তী প্রজন্মকে তারা গিফট দিতে পারে, পরবর্তী প্রজন্মের নতুন করে খুঁজে বের করতে না হয়। আমি তুমি বাঙালি কি করছি, এই রুলস মুখস্থ করে তুই ভার্সিটিতে চান্স পাবি। যারা ব্রিটিশ মানে বাংলাদেশে যারা ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করে, হ্যাঁ, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, আপনি কি জানেন ওদের আমাদের বাংলাদেশের নাম করা খ্যাত একটা মোটা বই নীল বা সবুজ কালার, এটা পড়ানো হয় না? তাদের কি পড়ানো হয়? ক্লিস্টফেলস। ক্লাস 6 এর একটা বাচ্চাদের ক্লিস্টফেলস ধরাই দেওয়া হয় ভাই, ক্লিস্টফেলস অ্যাডভান্স গ্রামার। সেখানে জীবনেও রুলস মুখস্থ করতে বলে না, সেখানে বাস্তবতা থেকে মিনিং ক্রিয়েট করে সবকিছু শেখানো হয়। এটাই তোমার আমার এবং বাংলাদেশ এবং ব্রিটিশ কারিকুলামের মধ্যে ব্যাখ্যা বা বাস্তবতা। আমরা অনেকে এখানে আসি ক্লিস্টফেলস এর নামই শুনিনি ভাই, লিটারেলি ভাই। ক্লাস 5-6 এর পোলাপান ক্লিস্টফেলস খায় হলাইছে ক্যাডেট কোচিং এর জন্য, আর তুমি ক্লিস্টফেলস এর এখনো নামই শোনো নাই। কিচ্ছু করার নাই, এই হলো অবস্থা। এই জন্য আমরা ইংলিশ গ্রামারের দিক থেকে পিছায় আছি। আমরা বাঙালি হলাম ইমোশনাল আবেগী জাতি, বুঝছো? যে কোনো কিছু পাইলে হয় ওটাকে ট্রেন্ড বানায় একদম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফাড়াই ফেলতে পারি, বাট নিজের যে বেসিকে জ্ঞান দিতে হবে এটা আমরা পারি না। তো আমি এতদিন একটা জিনিস আবিষ্কার করছি বা অনুধাবন করছি নিজের মধ্যে, যে সোশ্যাল মিডিয়া ইজ ফুলি লাইক এ স্ক্যাম। এটা ফুল একটা স্ক্যাম, সোশ্যাল মিডিয়া মানে স্ক্যাম। বিশেষ করে আমি আমার টাইমলাইনে যে পোস্ট গুলো শেয়ার দিই, হ্যাঁ, সবাই ভাবে ভাইয়া কত সুখে আছে এইটা সেইটা, বাট সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আমার বাস্তব লাইফ এবং আমার সোশ্যাল মিডিয়া লাইফ সম্পূর্ণ ইউনিক, কোনোটার সাথে আপনি কোনোটারই মিল পাবেন না, একদম 100% ইউনিক। সোশ্যাল মিডিয়া পুরো একটা স্ক্যাম, এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যে টাইম ওয়েস্ট করেন সেটা আরো বড় স্ক্যাম। এই জন্য সোশ্যাল মিডিয়ায় টাইম না দিয়ে ওই রিলস দেখতে দেখতে রিলস উল্টাচ্ছেন, মেইন আসতেছে, চোখে ভাসতেছে, এগুলো বা পড়াশোনা করেন, ঝামেলায় পড়ে যাবেন। এই সোশ্যাল মিডিয়া যারা আছে পুরো একদম স্ক্যামের মধ্যে পড়ে জড়াই যাবে। এরা যখন অ্যাডমিশন শেষ হয়ে যায় তখন বলে এত বললাম চান্স পাইলাম না। এখনই যদি বলি ভাইয়া ইংলিশ তুমি লিস্ট অফিস পড়ছিলা না, বিসিএস কোশ্চেন ব্যাংক 5 বার শেষ করছিলা না, ঢাবিটা করছিলা না, অন্য কোনো ভার্সিটি করছিলা না, তুই চান্স কেমনে পাবি রে ভাই? বেসিকই শেষ করছ নাই। আমার একটা মেয়ে বলছিল গতবার, ভাই এত বললাম চান্স পাইলাম না, আমার তো রাগ উঠে গেছে। কিরে ভাই ইমোশন স্নিক করতে আসছে কেন? এমনিতে আমার টাইম কম। আমি বললাম আপু আপনি কি এই 3টে জিনিস পড়েছিলেন? বলে যে না, কোশ্চেন ব্যাংকও পড়া লাগে। কি পড়া লাগে? তোমার পারফেক্ট মেন্টর প্যানেল নাই। এখন বলো ভাইয়া আমার পারফেক্ট মেন্টর প্যানেল নাই, এটা তো আমার ব্যর্থতা। এই ডিজিটালাইজেশনের যুগে ইউটিউবে তুমি যদি 5 ঘন্টা অ্যানালাইসিস করো, এটা না এটা কনসেপ্ট আমার ভিডিও তোমার সামনে যাবে, এবং আমার ভিডিও তোমার সামনে গেলে প্রতিটা ভিডিওতে আমি চিল্লাই চিল্লাই বলি কোশ্চেন ব্যাংক পড়। তার মানে এটা তোমার ব্যর্থতা সম্পূর্ণ। ব্যর্থতার ভাগ শুধুমাত্র তোমার, সফলতার ভাগ সবার। এটা হলো বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনে তোমার চলতে হবে। এই সমাজে তুমি যদি কি বলে হ্যাঁ, এই সমাজ চলে গিভ এন্ড টেক পলিসিতে, বুঝছো? তুমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারো, তুমি সেখান থেকে ফিডব্যাক পাবা না, পাওয়া উচিত না। যে ছেলেটা 10 ঘন্টা রাত জেগে পড়াশোনা করে হার্ড ওয়ার্ক করে পাবলিকে চান্স পাইলো, তোমার কি মনে হয় চান্স পাওয়ার পর তাকে বাহবা না দিয়ে তোমার পাশে এসে বলবে দোস্ত তুই তো গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছো, অনেক রিল স্ক্রল করছো, সমস্যা নাই, তুই এবারও রিল স্ক্রল কর, পরের বার তুই চান্স পাবি, তোমার এটা বলবে? তোমার তো এমনিতেও পাতা দেওয়া উচিত না। সিভিয়ার কনসেপ্টে থাকো না ভাই। ইমোশন মানে বাঙালি আমরা ইমোশনাল যাতে, এত ইমোশন নিতে চেয়েছে লাভ আছে? লাভ নেই, আজাইরা কনসেপ্ট। আসো এরপর আমাদের 3টা কনসেপ্ট আছে, এটা হলো প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, বুঝছো? তো প্রিপোজিশন কেমনে চিনবো? খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রিপোজিশন আমরা তো মুখস্থ করে আসি না, বাট এইভাবে প্রিপোজিশন চিনে না ভাই। নাম্বার লেখো, প্রিপোজিশন কি করে? বাক্যের দুটো অংশকে যুক্ত করে, বাক্যের দুটো অংশকে যুক্ত করে, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার, বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করে, মানে সুথিংনেস, SOOTHING, সুথিংনেস বৃদ্ধি করে। সৌন্দর্যতা হলো সুথিংনেস, ঠিক আছে? সেটাকে সিনারিটি বলা হয়। নাম্বার 3, এটা বেস্ট পার্ট, ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের মিনিং ধ্বংস হয়ে যায়। ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যায়, বুঝছো? কিভাবে নষ্ট হয় দেখবা।
ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যায়, এটা হলো বেসিক পার্ট। এই তিনটা সত্য না মানতে পারলে এটা জীবনের প্রিপোজিশন হবে না। তুমি ছোটবেলায় কি শিখে আসছো আই ডোন্ট কেয়ার। দাঁড়াও ফোনটা একটু চার্জে লাগাই, চার্জ নেই। ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট করবো, চার্জটা লাগাই রাখি, একটু পর বাইরে যেতে হবে। যাই হোক, ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের মিনিং নষ্ট হয়ে যায়। কিভাবে হয়? চলো, দ্য বুক ইজ অন দ্য টেবল। ওকে, তো এখানে জিজ্ঞাসা যে অন কোন পার্সপেক্টিভ, এটা হলো আমাদের অ্যাকচুয়াল থিওরি। ওকে, তো এটা আমরা কিভাবে বলতে পারি? বই আর টেবিল বানাই, তাহলে ভালো করে বুঝবো। তো আমরা বাস্তব মিনিং থেকে দেখবো, ঠিক আছে? এই অন যে ওয়ার্ডটা বাক্যের দুটো অংশকে যুক্ত করেনি, দ্য বুক ইজ এই অংশকে যুক্ত করছে, আর দ্য টেবিল এই অংশকে যুক্ত করছে। করছে। এক নম্বর সত্য মানছে। দুই নম্বর কি বাক্যের সুথিংনেস বা বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করে। কারণ সৌন্দর্যতা কেমনে বৃদ্ধি করে বুঝতেছি না, বাদ দাও, স্কিপ। 3 নাম্বার, ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের মিনিং নষ্ট হয়ে যায়। বলো প্রথমবার মিনিং কি? একদম রিয়েল লাইফ আমরা এক্সাম্পল পড়বো, একদম ইংলিশ গ্রামারও ভালো মতো শিখে যায়। প্রথমবার পড়ছে এটা হলো টেবিল, ঠিক আছে, আর এটা হলো বই। দ্য বুক ইজ অন মানে উপরে, বইটা টেবিলের উপরে। প্রথমবার এটা বলছে না? ওকে ফাইন। এবার ওয়ার্ডটা বাদ দাও, অন কাটো। দেখো তো এবার মিনিং কি হইলো? দ্য বুক ইজ দ্য টেবিল, বইটাই টেবিল, বই আর টেবিল সেম জিনিস। বলো মিনিং নষ্ট হয়ে যায়নি? প্রথমবার বলছে টেবিলের উপরে, দ্বিতীয়বার অন যখন কাটলাম বই আর টেবিল সেম জিনিস, এই যে মিনিংটা নষ্ট হয়ে গেল। মিনিং নষ্ট হইলো না? জি ভাই নষ্ট হয়েছে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এই জন্য এটাকে বলতেছি এটা হলো আমাদের একটা প্রিপোজিশন, বুঝছো? এইভাবে প্রিপোজিশন চিন্তা হয়। তুমি কিভাবে চিন্তা আমি আসলে জানি না। তুমি যেটাই নিয়ে আসো আমার সাথে, আমি সবগুলা ব্যাখ্যা দিয়ে দিব। দেখবা এটা জিনিস মজাদার একটা জিনিস দেখাই, দেখো। হি সার্ভড মি, ঠিক আছে, আর এটা হলো হি সার্ভড টু মি। মজা দেখো কত বেশি ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। দেখো মানে এখানে টুটা বাদ গেছে, হ্যাঁ, তো টু মানে কি? প্রতিবার দিকে। বাকি দুটো অংশ যুক্ত করছে না, হি সার্ভড একটা অংশ, মি একটা অংশ। টু মানে হলো প্রতিবার দিকে। তাহলে প্রথমবার মিনিং কি? প্রথমবার মিনিং হলো যে হি সার্ভ টু মি, সে আমার দিকে সার্ভ করেছিল। ধরো চা বানাইছে, মানে হি সার্ভ টু মি, সে আমার দিকে চা সার্ভ করছিল। আমাকে সার্ভ, আমার দিকে কোনো কিছু সার্ভ করছিল। ধরো চা, মেকিং টি। ওকে, চা বানায়া হি সার্ভ টু মি, সে আমার দিকে এই চাটা সার্ভ করছিল। ওকে, এবার ধরো এখানে এবার প্রিপোজিশন নাই, ও এবার কি হলো? ধরো মেকিং টি, চা বানায়া। এখানে আদিবাসী বা উপজাতি কেউ আছেন থাকলে মাইন্ড করিয়েন না, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথটা সত্য ঘটনা থেকে বলতেছি। এক উপজাতি বন্ধু তার আরেকটা বন্ধুকে দাওয়াত দিছে উপজাতি নিজেদের বাসায়, যে বন্ধু আয় আমাদের এই পিকনিক বা অনুষ্ঠান, তাই সামথিং লাইক দ্যাট ব্লা ব্লা, তুই আয়। তো আসছে, আসার পর কি করছে? বন্ধুরে জব করছে, মেরে ফেলছে, ঠিক আছে। মেরে ফেলে বন্ধুকে রান্না করছে, রান্না করে খেয়ে ফেলাইছে। ভাই রে ভাই, কোন দুনিয়াতে আছে? মানুষের মাংস খেয়ে ফেলাইছে। কয়েকদিন আগে নিউজ হয়েছে, পেপারে নিউজ হয়েছে, বুঝছো? তো তুমি যদি টু বাদ দাও ওটা হয়ে যাবে। দেখো মেকিং টি, চা বানায়া, হি সার্ভ মি, সে আমাকে জব করে রান্না করে অন্যদের প্লেটের সামনে সার্ভ করছে, এমন মিনিং চলে আসবে। বলো টু বাদ দেওয়ার জন্য ভাই, এবার তোমাকে জব করে রান্না করে সার্ভ করে দিচ্ছে, দেখছো? আর টু সহ চাটা তোমার দিকে সার্ভ করা হচ্ছে। এই হলো প্রিপোজিশনের ইম্পর্টেন্স অফ প্রিপোজিশন, বুঝছো? একটা ওয়ার্ড মিস্টেক গেলে তোমাকে চা দেওয়ার পরিবর্তে তোমার জব করে রান্না করে খাওয়াই দিবে। তো কতটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ওয়ার্ডটা বাদ দিলে মিনিং ধ্বংস হয়ে যায়। এভাবে আমরা হয়তো কখনো শিখি নাই, বাট এটা হলো ইংলিশ গ্রামারের বাস্তবতা বা বেসিক। না শিখে থাকলে তোমার ব্যর্থতা ভাই, কি করবো? আজকে থেকে শিখো। আসো, তাহলে আমরা প্রিপোজিশন বুঝতে পারছি। ওকে, তুমি এখন বলতে পারো ভাইয়া কনজাংশন তো বাক্যের দুটো অংশকে যুক্ত করে। এবার আপনি কি বলবেন? আসো, কনজাংশন, তাই না? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। ওকে ফাইন, কনজাংশন বাক্যের দুটো অংশকে যুক্ত করে। ওকে দিলাম। 2 নাম্বার মেইন যে পার্ট, এটা হলো যে ওয়ার্ডটা বাদ দিলে বাক্যের মিনিং নষ্ট হয় না। ওয়ার্ড বাদ দিলে বাক্যের অর্থ
নষ্ট হয় না। ঠিক আছে, কিভাবে দেখবা চলো দেখাচ্ছি, দেখো বলো। হি ইজ পুর, সে গরিব, বাট কিন্তু হি ইজ অনেস্ট, সে সৎ। সে গরিব কিন্তু সৎ। ঠিক আছে, বাট বাদ দাও, তাহলে বাট সহ কি, সে গরিব এবং সৎ। বাট বাদ দিলাম, কি হইলো, সে গরিব সে সৎ। কি রে ভাই, বাট সহ সে গরিব সৎ ছিল, বাট বাদ দেওয়ার পরেও সে গরিব সে সৎ। সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এই বাটকে আমি কি বলবো এখানে, ভাই বাদ দিলে মিনিং নষ্ট হয়নি ভাই, এটা কনজাংশন। বাদ দিলে যদি মিনিং নষ্ট না হয় তখন সেটা কনজাংশন। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পল বলবো, এটা একটু বুঝবা, দেখি কে পারি। এবার কি হবে এটা আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন, প্রিপারেশন নেন। ওকে, none but him was present in the meeting. সেই বাদে মিটিং এর কেউ উপস্থিত ছিল না। বলেন তো এখানে বাট কোন ভার্সেস প্লিজ, এনিওয়ান? অ্যাডভান্স প্রিপারেশন কার্ড আছে দেখি, বলেন। none but him was present in the meeting, বাট এখানে কোন ভার্সেস প্লিজ, এনিওয়ান? কেউ পারবো? প্রিপারেশন না, সরি, প্রিপোজিশন, প্রিপারেশন না। প্রিপোজিশন, জি ভাইয়া সরি। চলেন, কেন প্রিপোজিশন আমরা একটু দেখি তো, উনি কেন প্রিপোজিশন বললো। প্রিপোজিশন বা দুটো অংশকে যুক্ত করছে না, করছে। প্রিপোজিশনের পর সবসময় কোন ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, রাইট? এই জন্য বাটের পর কি বসে, হিম বসে। এখান থেকে এক সেকেন্ডে বলো যে এটা প্রিপোজিশন, বাট এটা আমার পছন্দ হয়নি ভাই। আমি আমি কি করব, আমি আমি বেসিক দিয়ে শিখবো। বলো প্রথমে মিনিং কি, নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তার মানে ধরো এটার মিটিং, এই মিটিং এ শুধুমাত্র সে উপস্থিত ছিল, এটাই বোঝাচ্ছে না। নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আমার সাথে একমত। বাংলা মিটিং এ দেখো, মিটিং এর মধ্যে সে আছে, এটা লিখছে। বাট বাট কাটো, বাট কাটো, বাট কাটো, বাট কাটো, বাট কাটো। এবার নান হিম, সে না, নান হিম সে না, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে মিটিং এ সে উপস্থিত ছিল না। নান হিম, এবার কি হয়ে গেল, সে মিটিং এ আর উপস্থিত ছিল না। এবার এটা মিটিং, এই মিটিং এ এবার সে উপস্থিত ছিল না, হিম উপস্থিত ছিল না। বলো মিনিং নষ্ট হয়ে গেল না? প্রথমবার মিটিং এ হিম সে উপস্থিত ছিল, আর বাট কাটলে মিটিং এ সে উপস্থিত নাই, মিনিং নষ্ট হয়ে যায়নি? নষ্ট হয়ে গেছে। তাই এই বাটকে তুমি কি বলবা, প্রিপোজিশন বলবো। এভাবে তোমার প্রয়োগ করে গ্রামার শিখতে হবে। একটা ক্লাসে সবকি শেখানো যাবে না, ধীরে ধীরে শেখাবো, ধীরে ধীরে আগাচ্ছি। তাহলে প্রিপোজিশন শেষ, কনজাংশন শেষ। দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। ঠিক আছে, কনজাংশন বাই সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট হয় আমি জানি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শেখাবো, প্যানিক খায় না, ধৈর্য ধরো। ওকে, আসো এবার তাহলে কি হবে, ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন কি আমরা পারি? হ্যাঁ পারি, পারি। ইন্টারজেকশন মানে কি বোঝায়, ফিলিংস, ফিলিংস ডিনোটস দ্য ফিলিংস। ঠিক আছে, FEELINGS, যে কোনো রকম ফিলিংস, যে কোনো রকম আবেগকে ইন্টারজেকশন বলা হয়। ঠিক আছে, হাসি, দুঃখ, কষ্ট, বেদনা, যত রকম আবেগ, সব আবেগ, আবেগ জাতীয় ওয়ার্ডকে ইন্টারজেকশন বলা হয়, ফিলিংস বা আবেগ। ঠিক আছে, যেমন কি এলাস, আই এম আন্ডন, হুররা, হুররা, উই হ্যাভ লস্ট দ্য গেম, উই হ্যাভ লস্ট দ্য গেম। বলেন তো এই সেন্টেন্সে আকাঙ্ক্ষার সাথে যোগ্যতার মধ্যে কোনটার ভুল আছে? হুররা, উই হ্যাভ লস্ট দ্য গেম, আকাঙ্ক্ষার সাথে নাকি যোগ্যতা? তো পারবো, আকাঙ্ক্ষা আসক্তি নাকি যোগ্যতা? পরীক্ষা দিবেন 1 মাস পর, বাংলা না পারলে হবে? বাংলা, বাংলা ভাষাভাষী আপনি, কি হবে? যোগ্যতা। যোগ্যতার অভাব। ওকে, যোগ্যতা, এখানে অবশ্যই যোগ্যতার অভাব। কেন? আকাঙ্ক্ষা হলো একটার পর আরেকটা শোনার যে আগ্রহ, আসক্তি হলো স্ট্রাকচার ঠিক আছে কিনা, হ্যাঁ স্ট্রাকচার ঠিক আছে, আর যোগ্যতা হলো বাস্তবে এটা ভ্যালিড কিনা, বাস্তবতার সাথে যায় কিনা। ওকে, পুররা চিল্লাই উঠলে বলতেছেন আমরা খেলাটা হেরে গেছি, জীবনে কেউ খেলাটা হেরলে চিল্লাই উঠে বলে ভাই, এটা কি বাস্তবতার সাথে যায়? যায় না। তেমন এটা কিসের অভাব? এটা আমাদের এই বাক্যে যোগ্যতার অভাব আছে। আর হুররা এখানে কি বুঝাচ্ছে? আবেগ বুঝাচ্ছে, মানে এটা কি আমাদের ইন্টারজেকশন। ওকে, এবার যদি আমি জিগাই যদি এটা কি হবে বলেন তো দেখি, কমন সেন্স কি বলে? ফাই ফাই, ছি ছি তুমি ফেল করছো, ফাই ফাই, ইউ হ্যাভ ফেইলড, ইউ হ্যাভ ফেইলড। ওকে, বলেন তো এখানে ফাই ফাই কি হবে? দুটো ওয়ার্ড আছে, আবেগ বুঝাচ্ছে। একটা ওয়ার্ড দ্বারা আবেগ বুঝালে সেটা যদি ইন্টারজেকশন হয়, তাহলে দুটো ওয়ার্ড দ্বারা যদি আবেগ বুঝায় সেটা কি হয়ে যাবে? একাধিক ওয়ার্ড মানে কি? ফ্রেজ, এবং সেটা কি বলবেন? ইন্টারজেকশনাল ফ্রেজ।
INTJEC ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে 5 দুটো ওয়ার্ড একত্রে আবেগ বসালে কি বলবো? ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো। তো একটু হলো আমার পার্সোনাল স্পিচের ক্লাস। ভাবতেছেন এখানে ক্লাস শেষ? এখানেই শেষ না, কেবল আমরা আসল পার্ট শুরু করলাম। চলো, এতক্ষণ ধরে বেসিক বুঝাইলাম, এখন আমি কেবল ভেতরে ঢুকবো। তো সাবজেক্ট কেমনে চিনো, অবজেক্ট কেমনে চিনো, আইট রাইস, এই ক্লাস আমি 15 নভেম্বর নিছিলাম, আজকে আবার নিচ্ছি। আজকে কয় তারিখ? আজকে আই থিঙ্ক 15 নভেম্বর। কেন লেখা থাকবে? আজকের ডেট কি এটা ফিক্স হয়ে গেছে? হাই হাই, পাওয়ার পয়েন্ট এভাবে কাজ করে ভালো তো। আজকেই তো মেবি 15 তারিখ, ঠিক আছে। পাওয়ার পয়েন্টে এই জিনিসটা অনেক সুন্দর, যখনই ওপেন করবেন তখনই তারিখটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট ওপেন করছিলাম, তারিখটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো এই হলো সাবজেক্ট, অবজেক্ট, আইট্রাইস, এগুলো চিনাইছি। এখন আমরা নেক্সট ডে চলে আসি। চলেন, কেবল ঢুকতেছি ক্লাসে। এই দেখেন, তাহলে এতক্ষণ কি ছিল? একটা বেসিক ছিল, যে বেসিক দিয়ে আমরা আসলে এর ভেতরে ঢুকতে পারবো, যে বেসিক ছাড়া ঢোকা সম্ভব না। তো যে পার্সোনালিটিতে কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলা হয়। এটা আমি আপনাকে আর বুঝাইতে চাই না, আপনি জানেন। তো আমি আপনাকে এখন এক্সাম্পল গুলো ব্যাখ্যা দিতে চাই, পরীক্ষায় কিভাবে আসবে। ওকে, দেখেন, আরিফ ইজ সো প্রিকশাস। আরিফ কেন নাউন? প্রমাণ করব। ইজ হলো একটা ভার্ব, ভার্বের যা থাকে সেটাকে সাবজেক্ট পজিশন বলে। আরিফ ওয়ার্ড সাবজেক্ট পজিশন একা একা আছে, একা একা থাকলে সেটা পার্সোনাল স্পিচ হয়। পার্সোনাল স্পিচের মধ্যে কোনটা হবে? হয় নাউন নয় প্রোনাউন। আরিফ দ্বারা একটা নাম বুঝাচ্ছে, তাই আরিফ একটা নাউন। শেষ। এইভাবে আমরা শিখবো, ঠিক আছে। সবাই বলবো আরিফ দ্বারা নাম বুঝাচ্ছে নাউন, বাট আমরা এটা বলবো না। সাবজেক্ট পজিশন একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড মানে পার্সোনাল স্পিচ, পার্সোনাল স্পিচ মানে সাবজেক্ট পজিশনে নাউনের দলিল করা হয়, নাউন হবে নয় প্রোনাউন হবে। আরিফ দেখতে নামের মতো, তাই আরিফকে আমি কি বলতেছি? নাউন বলতেছি। প্রিকশাস মানে হলো ইচরা পাকা, অনেক বেশি পাকনা পোলাপান, ঠিক আছে। পাকনা এখানে কে? পাকনা কার সম্পর্কে এক্সট্রা তথ্য? তোমার আরিফ সম্পর্কে এক্সট্রা তথ্য। তাহলে এই পাকনা বা প্রিকশাসকে আমি কি বলবো? নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, এবার আসো সো। সো কোন পার্সোনাল স্পিচ? প্রিকশাস মানে কি? পাকনা। ওকে, পাকনা সম্পর্কে অতিরিক্ত তথ্য। কতটা পাকনা ভাই? কতটা পাকনা বলতেছে? সো পাকনা, খুব পাকনা, দেখছো? তাহলে প্রিকশাস মানে পাকনা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, নাউন প্রোনাউনকে মডিফাই করছে। নাউন প্রোনাউন ছাড়া কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? অ্যাডজেক্টিভ সম্পর্কে। তাহলে সোকে তুমি কি বলবা? সোকে বলবা এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ ভাই নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, তাই না? নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, এবারে যাকেই মডিফাই করুক অ্যাডভার্ব হয়ে যাবে। তাই সোকে আমি একটা অ্যাডভার্ব বলতেছি। হিজ নেম ইজ করিম, বুঝো? হলো, আমি যদি বলি শুধুমাত্র হি সাবজেক্ট পজিশন, শুধুমাত্র নাম সাবজেক্ট পজিশন, পুরোটা সাবজেক্ট পজিশন, ইয়েস পুরোটা সাবজেক্ট পজিশন। তাহলে পুরোটা সাবজেক্ট পজিশন যদি হয়, সাবজেক্ট পজিশনে কি আছে? একটা ফ্রেজ আছে, একাধিক ওয়ার্ড মানে ফ্রেজ, সেটা কি হয়ে যাবে? এনপি, নাউন ফ্রেজ হয়ে যাবে। শেষ। এখন যদি আমি পাকনামি করে শুধুমাত্র হিজের নিচে দাগ দিই, তখন কি হবে? দেখি তো তখন কি হয়, চলো তো। শুধুমাত্র হিজ কি হবে? বা শুধুমাত্র নাম কি হবে? নেম। নেম কি হবে? শুধুমাত্র নেম। শুধুমাত্র নেম, নাম বুঝাচ্ছে, তাই নাউন হবে। নাউন। আর নাউনের আগের ওয়ার্ড কি হয়? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয়। এটা মুখস্থ বিদ্যা আর বেসিক দিয়ে শেখাই। হিজ, হিজ, হিজ মানে তার, তার কি? তার কি? নাম। হিজ, এই যে তার নাম। তাহলে হিজ কাকে মডিফাই করতেছে? নাউন প্রোনাউনকে। নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যাবে? তার নাম আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাই এখানে আমি এটাকে কি বলতেছি? এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতেছি। সেই হলো ফ্যাক্টর। এবার আসেন, করিম কেন নাউন? হিজ নেম ইজ হোয়াট? অবজেক্ট পজিশন বাই। অবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে, পৃথিবী উল্টাই গেলেও হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। করিম একটা নাম, তাই আমি কি বলতেছি? নাউন বলতেছি। একদম বেসিক দিয়ে ব্যাখ্যা, সবচেয়ে ভালো বেসিক আর নাই। আসেন, প্রোনাউন। নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলা হয়। ওকে, এখানে হি সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে কি? পার্সোনাল স্পিচ। কোন পার্সোনাল স্পিচ? হয় নাউন নয় প্রোনাউন। হি কি দেখতে নাউনের মতো? না, নাউনের পরিবর্তে বসে, তাই কি বলছি? প্রো নাউন, নাউনের পরিবর্তে বসে। ওকে, প্রিকশাস কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? হি সম্পর্কে। তাহলে এটাকে কি বলবো? প্রিকশাসকে অ্যাডজেক্টিভ। ওকে, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সো। প্রিকশাস হলো পাকনা, পাকনা হি সম্পর্কে অতিরিক্ত তথ্য। কেমন পাকনা? পাকনা সম্পর্কে অতিরিক্ত তথ্য হলো সো, খুব পাকনা। তাহলে সোকে আমি কি বলবো? অ্যাডভার্ব বলবো। তাই সো হলো আমাদের একটা অ্যাডভার্ব। আই এম ক্লেভার, ক্লেভার মানে হলো চালাক। আর ক্লেভার যদি এ থাকতো এখানে, ক্লেয়া হতো, তাহলে ওটা কাপুরুষ, ঠিক আছে। একটা ওয়ার্ডের জন্য চালাক থেকে আপনি কাপুরুষ হয়ে যেতে পারেন। আই এম ক্লেভার। ক্লেভার কে? আমি। আর সম্পর্কিত অতিরিক্ত তথ্য, তাহলে ক্লেভার কি হবে? এটা হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ। শেষ। এভাবে আমি অ্যাডজেক্টিভ খুঁজে বের করবো। আসো, তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যা মুখস্থ করেছো ওইগুলো ভুলে যাও, আমার সাথে বেসিক দিয়ে শিখো, ঠিক আছে।
আর যে পার্সেস ফিজ দিয়ে নাউন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিবর্তন তাকে অ্যাডজেক্টিভ বলে, নাউন প্রোনাউনকে মডিফাই করে, এটা হলো অ্যাকচুয়াল কথা। এটা সারা জীবনের জন্য ইউনিভার্সাল ট্রুথ, সবসময় নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। এখান থেকে আমরা একটা উপপাদ্য প্রমাণ করব, করে মুখস্থ করব, ঠিক আছে? একটা উপপাদ্য প্রমাণ করব, কিভাবে প্রমাণ করা যায়, কিভাবে প্রমাণ করা যায় দেখা যাক, চলে। ওকে, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তো। আচ্ছা, হি ইজ আ ব্যাড বয়, ঠিক আছে? ব্যাড কার সম্পর্কিত তথ্য? ব্যাড এখানে কে, খারাপ এখানে কে? খারাপ হলো এখানে ছেলে, বালক। খারাপ হলো এখানে ছেলে। তাহলে ব্যাড কার সম্পর্কিত তথ্য? ব্যাডটা কে, হয় বলবেন হি অথবা বলবেন বয়। তো যাই হোক, নাউন বা প্রোনাউন তো, তাই না? তো নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাই ব্যাডকে আমি কি বলতেছি? ব্যাডকে আমি একটা অ্যাডজেক্টিভ বলতেছি, ঠিক আছে? এবার আসেন এ। এ কোন পার্সেস পিস? আপনারা জানেন এ একটা আর্টিকেল, মুখস্থ করছেন না? এটা আর্টিকেল। আপনি কি মুখস্থ করছেন বলেন তো? আর্টিকেল যদি একটা কোনো বাক্যের মধ্যে বসে তখন তার নাম কি হয়ে যায়? তখন তার নাম অ্যাডজেক্টিভ হয়ে যায়। মুখস্থ করছেন না? আজকে একটু আমার সাথে বেসিক দিয়ে শিখেন। বলেন এ দ্বারা কাকে বোঝাচ্ছে? এ দ্বারা কাকে মডিফাই করতেছে? এ এখানে কে? এ দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? বালক। এ দ্বারা কাকে বোঝাচ্ছে? এখানে কে? বয়কে বোঝাচ্ছে না? একজন বালককে বোঝাচ্ছে। হ্যাঁ, বয়কে বোঝাচ্ছে। তাহলে বয় হলো নাউন। বলেন, নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে কোনো ওয়ার্ড, তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য এই এটাকে আমি কি বলতেছি বাবা? এটা হলো একটা অ্যাডজেক্টিভ। যখন বলবে কোন পার্সেস পিস, 8 প্রকারের মধ্যেই তো আপনার অ্যান্সার দিতে হবে, তখন বলবেন অ্যাডজেক্টিভ। আর যদি পার্সেস পিস না থাকে তাহলে বলবেন ইনডেফিনিট আর্টিকেল। শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা মুখস্থ করার কি আছে? কেন মুখস্থ করেন এইগুলো? আপনারা সেকেন্ড মুখস্থ করছিলেন, কি বলেন তো ভাইয়া? এটা একটা রুলস, সারা জীবন হয়। আই হাই, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কে বলছে ভাই এগুলো ফালতু কথা? দেখো তো এদিকে একটু, আমি তো তোমাকে দেখাইলাম বাবা। এই যে অ্যাডজেক্টিভ দেখছো, এও কি এটা অ্যাডজেক্টিভ? দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে, তারপর কি নাউন। তুমি 5টা অ্যাডজেক্টিভ পাশাপাশি দেখতে চাও, আমি তোমাকে তাও দেখাতে বলবো। তার মানে মুখস্থবিদ্যা পৃথিবীর কোন রকম স্ট্রাকচার ইংলিশ গ্রামারে কাজ করবে না। সব বেসিক দিয়ে তোমার খুঁজে বের করতে হবে, বুঝছো? তুমি মুখস্থ বাদ দাও, বেসিক শিখো। আ প্রুডেন্ট ড্রাইভার। প্রুডেন্ট হলো দক্ষ, কার সম্পর্কে? হি সম্পর্কে বা ড্রাইভার সম্পর্কে, তাই অ্যাডজেক্টিভ। এ কাকে বোঝাচ্ছে? ড্রাইভারকে বোঝায়, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। দুটো অ্যাডজেক্টিভ দেখছো। আর ড্রাইভার হলো চালক, নাম বুঝাচ্ছে, তাহলে এটা আমাদের কি হয়? এটা আমাদের নাউন হয়। আসো, হি ফিলস হাংরি। হাংরি কার সম্পর্কে অতিরিক্ত তথ্য বলো তো? হাংরি কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? হাংরি কে? হাংরি এখানে হি না, সে হাংরি। হাংরি হি সম্পর্কে অতিরিক্ত তথ্য। ওকে, তাই হাংরিকে কি বলতেছে? অ্যাডজেক্টিভ। হি কি? হি নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, ওই হ্যাজ টু ব্রাদার। টু দুই, দুই দ্বারা কাকে বোঝাচ্ছে? ভাইকে বোঝাচ্ছে। ভাই কি? প্লুরাল নাউন। নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস কি? নাউন। মেনি দ্বারা কাকে বোঝাচ্ছে? মেনি মানে অনেক। অনেক কি? অনেক হলো বন্ধু। তাই মেনিটাকে কি বললাম? মেনিটাকে বললাম হলো অ্যাডজেক্টিভ। তো আমরা কি কিছু মুখস্থ করছি না? এখন একটা জিনিস এখান থেকে থিওরি বানাবো। কি বানাবো জানো? চলো, অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড নাউন বা নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এটা যদি আমি বলি খুব খারাপ কিছু হবে? তাই যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা সারা জীবন নাউন ভাই। অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড সারা জীবন নাউন। অথবা নাউনের আগের ওয়ার্ড কি হয়? নাউনের আগের ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ। ব্যাপারটা অনেক জোস না? চিন্তা করো, খেয়াল করে দেখো। এই জন্য এখানে লিখছিলাম যে সবসময় নাউনের আগে বসে। এটাই লিখছিলাম যে নাউনের আগের ওয়ার্ড পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডজেক্টিভ হয়। এই যে নাউন, 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 আগের ওয়ার্ড কি? অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। তো এখান থেকে আমরা বেসিক থেকে একটা থিওরি এক্সপ্লেন করি। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা উপপাদ্য থেকে একটা প্রমাণ পাই বা লাভ পাই। এই উপপাদ্য যে আমরা শিখলাম বেসিক লাভ, আমাদের কি একটা শর্টকাট। শর্টকাটটা কি? নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়। নিজেরা প্রমাণ করছি, কোনো মুখস্থ করিনি। সো আপনার এইভাবে আগাইতে হবে। এখানে আমাদের আসলে অ্যাডজেক্টিভ পার্টটা মোটামুটি বেসিক যা ছিল শেষ। এরপরে অ্যাডভান্সে যখন যাব, তখন আপনার কত দেখবো, কত কারেন্ট আছে আমরা নিজেই দেখবো, নি সমস্যা নেই। আপাতত যতটুকু শিখাচ্ছি ভাই শিখো, তাহলেই তোমার হবে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি ভাই? নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। তো আমি কি করব? আমি কি করব দেখি, আমরা একটু দেখি, চলেন। এটা কি? কি হলো? প্রোনাউন। কেন প্রোনাউন? সাবজেক্ট পজিশনে ওয়ার্ডটা একা একা বসে আছে, একা একা বসে থাকলে হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। এই জন্য হিকে প্রোনাউন বলতেছি। ওকে, ড্রাইভার কি? নাউন। নাউনের আগের ওয়ার্ড কি? প্রুডেন্ট, অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো? প্রুডেন্ট এখানে কে? হয় হি অথবা ড্রাইভার। নাউন প্রোনাউনকে মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। এবার একটু ভেরি দ্বারা কাকে বোঝায় দেখি তো, চলো তো। ভেরি, ভেরি বলো। হি ইজ আ ভেরি প্রুডেন্ট ড্রাইভার। ভেরি এখানে কাকে বোঝাচ্ছে? সে কি ভেরি? ড্রাইভার কি ভেরি? নাকি
প্রুডেন্ট প্রুডেন্ট মানে দক্ষ, দক্ষ অনেক, দক্ষ সম্পর্কিত তথ্য। কেমন দক্ষ? উত্তর আসতেছে কি ভেরি দক্ষ বা খুব দক্ষ। এই যে ভেরি বা খুব দক্ষ, খুব, তাই না? হ্যাঁ। তো ভেরি ওয়ার্ড কাকে মডিফাই করতেছে? ভেরি ওয়ার্ড কার সম্পর্কিত তথ্য দিচ্ছে? প্রুডেন্ট মানে দক্ষ, অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি না, নাউন প্রোনাউন ছাড়া যাকে মডিফাই করুক তাকে আমি কি বলবো? তাকে আমি অ্যাডভার্ব বলে দিব। এই ভেরিকে আমি কি বললাম? আমি অ্যাডভার্ব বলে দিলাম। এবার এই কোন পার্টস স্পিচ? তুমি যদি বলো এ প্রুডেন্ট একটা দক্ষ, এর দক্ষতা গণা যায়? গণা যায় না, নন কাউন্ট নাউন। তুমি বলতে পারবা একটা দক্ষ না। ভেরি খুব, খুব গণা যায়? একটা খুব বলতে পারবা না। তাহলে একটা কি? একটা ড্রাইভার। এই ওয়ার্ড দ্বারা কার সংখ্যা নির্দেশ করতেছে? ড্রাইভারের সংখ্যা নির্দেশ করতেছে। ড্রাইভার কি ছিল? নাউন। তো নাউন প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম হয়ে যায় হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হলো? এটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। তুমি কি এখন এই স্ট্রাকচার মুখস্থ করবা? না, আমার সাথে বুঝে বুঝে পড়বা, মুখস্থ করবা না। তারপর 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 একটা ব্রাশ নিই, এটা নিলাম। ওকে, ইজ আ ভেরি প্রুডেন্ট ড্রাইভার। এবার কি? ড্রাইভার কি? ড্রাইভার হলো নাউন। দেখা যায়? যাচ্ছে হালকা পাতলা। আচ্ছা, কালো নেই, ভালো দেখা যাবে। প্রুডেন্ট কি? প্রুডেন্ট কার সম্পর্কিত তথ্য? প্রুডেন্ট হলো ড্রাইভার সম্পর্কিত তথ্য। এই জন্য প্রুডেন্টকে কি বললাম? অ্যাডজেক্টিভ। ওকে, এবার মাছ। ভেরি মানে হলো খুব, ভেরি মানে হলো খুব, আর মাছ মানে কি? মাছ মানে হলো বেশি, খুব বেশি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে মাছ কার দ্বারা কাকে বোঝাচ্ছে? মাছ মানে হলো বেশি, প্রুডেন্ট মানে হলো দক্ষ। কতটা দক্ষ? মাছ, বেশি দক্ষ। ওকে, কতটা দক্ষ? ভেরি, খুব দক্ষ। তুমি বলতে পারো যে এখানে খুব, ভেরি আর মাছ বেশি। এই ভেরিও কাকে মডিফাই করতেছে? প্রুডেন্টকে। অথবা মাছও কাকে মডিফাই করতেছে? প্রুডেন্টকে। অথবা তুমি যদি বলো ভেরি কাকে মডিফাই করছে? মাছকে। ইটস ইওর টার্ন ভাই, আমার সমস্যা নাই তো। নাউন প্রোনাউনকে মডিফাই করছে না, নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক একবার হয়ে যাবে ভাই। তাই ভেরিও অ্যাডভার্ব, মাছও অ্যাডভার্ব। এ মানে সংখ্যা বোঝাতে কার সংখ্যা? ড্রাইভারের সংখ্যা। তাই একে আমি কি বলতেছি? পার্টস স্পিচ হিসেবে এটাকে আমি বলতেছি এটা একটা এডিজে, অ্যাডজেক্টিভ। এ তাহলে আমাদের কি হবে? এ আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এ ডি জে। এভাবে জিনিসটা কাজ করতেছে, খুব কঠিন না। হি হার্ডলি ফিলস হাংরি। হাংরি কোন পার্টস স্পিচ? হাংরি কে? হাংরি হলো হি। তাহলে হাংরি একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফিল মানে অনুভব করা, ভার্ব। অনুভব করা সম্পর্কে এক্সট্রা তথ্য। কতটা অনুভব করা? ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য। কতটা অনুভব করা? বলতে হার্ডলি, কম অনুভব করা, কম অনুভব করা। তাহলে ভার্বকে মডিফাই করলো না, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিল না। হ্যাঁ, ভার্বকে এখানে ডাউন টনার্স করলো না বা ইন্টেন্সিফাই করলো না। হ্যাঁ, কিরকম অনুভব করে? কেমন অনুভব করে? হার্ডলি, কম অনুভব করে। তাহলে ভার্বকে মডিফাই করছে। হার্ডলি ওয়ার্ডটা কাকে মডিফাই করলো? ভার্বকে। কেমন অনুভব করে? কম অনুভব করে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এই জন্য এটাকে বলতেছি যে ভাই হার্ডলিটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো সেখান থেকে স্ট্রাকচার আসে হইলো যে প্রিপজিশন বা আর্টিকেলের পর অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এটা হইতে পারে, এটা একটা স্ট্রাকচার। এরকম আরো হাজার হাজার স্ট্রাকচার আছে। তুমি ভাই এগুলো মুখস্থ করতে পারবে না, বুঝছো? মুখস্থ করার দরকার নেই, এটা একটা স্ট্রাকচার। এমনি হইতে পারে, আমরা জাস্ট প্রতিপাদন করে দেখাইছি, আর কিচ্ছু করিনি ভাই, সত্যি কথা। এখানে কিচ্ছু করা হয়নি। তো এই হলো ব্যাপার। তুমি এগুলো মুখস্থ বাদ দিয়ে আমি যেটা শিখাইছি যে অ্যাডভার্ব ইট ডেনোটস টু মডিফাই এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। ভার্ব, ভার্ব দ্বারা কি বুঝাই? ভার্ব দ্বারা কাজ বুঝাই। এটা তো শিখে আসলাম যে সাবজেক্টের পর যে ওয়ার্ড বসে সেটা হলো ভার্ব। লাইক মানে পছন্দ করো ভার্ব, লাইক মানে পছন্দ করো ভার্ব, রাইট মানে লেখা ভার্ব। এই তো। নাও এখানে কোন পার্সন স্পিচ? নাও মানে এখন। এখন কার সম্পর্কে? আমি কি এখন? না, কান্ট রাইট, লিখতে না পার, লিখতে পার না পারার সম্পর্কে এক্সট্রা। কখন লিখতে পারে না? নাও, এখন লিখতে পারে না। ভার্বকে মডিফাই করছে, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে বলবো আমি অ্যাডভার্ব। ভার্বকে যদি মডিফাই করছে অ্যাডজেক্টিভ, হাই হাই, এটা অ্যাডভার্ব। তাই এটাকে আমি কি বলবো? এটাকে আমি অ্যাডভার্ব বলে দিব। সো নাও এখানে কোন পার্সন স্পিচ? এটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। খুব কঠিন না ভাই, সহজ। কঠিন এখানে কিছুই না। তো ভার্ব আজকে এতটুকুই, বাকি জিনিস নেক্সট ক্লাস। প্রিপজিশন বললাম না যে দুটা পার্টকে যুক্ত করে, বাদ দিলে মিনিং নষ্ট হয়ে যায়। ওটাই প্রিপজিশন ভাই, যা বুঝাইছি ভাই, আর কিছু বুঝাইতে পারবো না। দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন বাদ দাও, মিনিং ধ্বংস হয়ে যাবে। অফ বাদ দাও, মিনিং কি আসবে? আমি তুমি একসাথে প্রাউড করি। আই এম প্রাউড, আই এম প্রাউড ইউ। আই মানে ইউ মানে তুমি, আর আই এম প্রাউড মানে হলো কি গর্ববোধ করা। আমি তুমি একসাথে গর্ববোধ করি, এমন মিনিং চলে আসবে। মিনিং নষ্ট হয়ে যাবে ভাই, যদি মিনিং নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আমি কি বলতেছি? কি বলতেছি? প্রিপজিশন বলতেছি। এত প্যারাগ্রাফ কি আছে? অন প্রিপজিশন, অফ প্রিপজিশন, এই আর কি। তো এইভাবে প্রিপজিশন কিনবেন, তিনটা শর্ত লিখবেন। এই নোটগুলো আজকে যদি আমি না পাই, খবর আছে। নোট কেমনে পোস্ট করতে হবে লাস্টে দেখাই দিব। আসেন, কনজাংশন।
কনজাংশন তো বললাম, হ্যাঁ দুটো অংশকে যুক্ত করে ভাই। ফ্রেজ হতে পারে, ক্লোজ হতে পারে, ইট ক্যান বি এনিথিং ভাই, আই ডোন্ট কেয়ার, বাট বাদ দিলে মিনিং নষ্ট হবে না। হি এন্ড হিজ ফ্রেন্ড আর পাস বাই এন্ড কাটো, তাহলে সে এবং তার বন্ধু ধার্মিক ছেলে, মিনিং নষ্ট হয়নি, ঠিক আছে। গ্রামার স্ট্রাকচার নষ্ট হোক, মিনিং কি নষ্ট হয়েছে না। শি লাইকস টু প্লে ফুটবল এন্ড ক্রিকেট এন্ড কাটো, সে ফুটবল ক্রিকেট খেলতে পছন্দ করে, কোনো মিনিং নষ্ট হয়নি। এন্ড কাটো, হি হ্যাজ টু ব্রাদার্স এন্ড দে হ্যাভ ওয়ান সিস্টার, এন্ড কাটলেও তাদের দুই ভাই এক বোনই থাকে। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, বাট এরপর হি ইজটা এখানে হিডেন থাকে মিনিং এর সৌন্দর্যতার জন্য। সে গরিব কিন্তু সে সৎ, তো হি ইজ পুর একটা অংশ, হি ইজ অনেস্ট একটা অংশ, দুটো অংশকে যুক্ত করছে, বাদ দেওয়ার পরে মিনিং নষ্ট হয়নি, এই জন্য আমি কি বলতেছি, কনজাংশন বলতেছি। তাহলে প্রিপোজিশনে দুটো অংশ যুক্ত করে, কনজাংশনে দুটো অংশকে যুক্ত করে, কিন্তু প্রিপোজিশন বাদ দিলে আপনার মিনিং নষ্ট হয়ে যাবে, কিন্তু কনজাংশন বাদ দিলে কোনো মিনিং নষ্ট হবে না। এই হলো আপনার প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে বেসিক ধারণা, বুঝছেন, এভাবে কাজ করে। আসেন ইন্টারজেকশন, মানে এগুলো বুঝাই ফেলছি না, তাই দিবে না যে আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি। ইন্টারজেকশন ভাই আবেগ বুঝাবে, আবেগ বুঝালে সেটা ইন্টারজেকশন হয়। ধরো একটা আবেগ, ফাই একটা আবেগ, এই তো, এই জন্য এটাকে আমি কি বলতেছি, এটাকে ইন্টারজেকশনাল ফ্রেজ, দুইটা ওয়ার্ড একত্রে আছে। ইউ এখানে প্রা কেন লিখছে রে ভাই, ইউ তো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে, এই আর কি ব্যাপার। আর এখানে প্রতিটা ওয়ার্ড জিনিসটা লেখা আছে। আপনি জাস্ট একটা 1.5 ঘন্টার ক্লাস করে দেখেন এখন কতটা ওয়ার্ড এত সহজে চিনতে পারতেছেন, বেসিক চিনতে পারতেছেন, তাহলে বুঝেন ইংলিশ গ্রামারে যখন সব ক্লাস করবেন তখন আপনি কতটা বুঝতে পারবেন। আমি যদি বলি আপনার লাইফের বেস্ট ডিসিশন হইলো যে আমাদের ক্র্যাশ কোর্স বা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে অ্যাড হওয়া, কেন, যখন ক্লাসটা শেষ হবে তখনই বুঝতে পারবেন। নর্মালি আমি একটা জিনিস দেখলাম, জিএসটি না, হ্যাঁ হ্যাঁ, রাবি চবি ফাউন্ডেশন কোর্সের পেমেন্ট দিতে হইলো, নাম বলবো না, বিখ্যাত একটা প্রতিষ্ঠান, 650 টাকা, আর একটা বিখ্যাত প্রতিষ্ঠান দিতে হলো 990 টাকা। আমি অবাক হই ভাই, মানে একটা ক্লাস গুগল মিটে নেওয়ার পর এত প্রেশার নিয়ে 2.5 ঘন্টা ক্লাস নিয়ে কেমনে পারে। তখন আমি সেখান থেকে একটা জিনিস অনুসন্ধান করলাম বা আবিষ্কার করলাম যে তারা তো ফেসবুক লাইভে ক্লাস নাই, তাদের তো গুগল মিটে এরকম কোনো কিছু না, তাদের তো মেসেঞ্জার এমন কোনো পার্সোনাল গ্রুপ নাই, না তাহলে তো ঠিক আছে, তাহলে 650 সেখানে 5000 স্টুডেন্ট নেওয়া যেতেই পারে, কোনো ব্যাপারই না। ইংলিশ কোর্স আমরা 1190 মতো রাখছি, যেখানে অন্য জায়গায় 300 বা সামথিং। ভাই কোয়ালিটি ইজ ম্যাটার, আমার এফোর্ট বেশি যায়, গুগল মিটে ক্লাস স্টুডেন্ট কম, সো আই থিঙ্ক আমার কাছে জিনিসটা সুথিং মনে হয়, এই জন্য আর কি। তুমি ইংলিশ কোর্সটা পুরোটা শেষ করো আমার সাথে, তারপর বুঝতে পারবা যে তোমার বেসিক কতটা আগাইছে, আমার কিছু বলতে হবে না। আপাতত চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা কি কি পারলাম। দ্বিতীয়টা তোমার জন্য আমি রেখে দিব, দ্বিতীয়টা তুমি একা করবা, বাট আমি তোমাকে এটা অ্যাকচুয়ালি শিখাই, ভালো হলো। চলো চলো, রহিম is so precocious that he takes first place in the exam. Okay, that বাক্যে দুটো বাক্যে যুক্ত করছে, রহিম is so precocious আর he takes first place in the exam, that বাদ দিলে বাক্যের মিনিং নষ্ট হয় না, তাহলে that একটা কনজাংশন। কনজাংশন এখন তো সহজে চেনাচ্ছি না, সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড করাই, কনজাংশন এমন ভাবে চিনাবো বুঝবেন তখন, থাক এখন আর বলতেছি না, এখন আর ভয় দেয় না দেখাই, ভালো হবে। ওকে, এবার আসেন এগুলো একটু ভাঙবো। রহিম কোন পারসেস ইজ বাই, দেখ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্টের পর ভার্ব আছে, এটা একটা সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড মানে সেটা পারসেস পিস হবে, পারসেস পিস কোনটা হবে, সাবজেক্ট পজিশন নাউন প্রোনাউন নামে দলিল করা, তাহলে হয় রহিম নাউন না হয় প্রোনাউন, রহিম দ্বারা নাম বুঝেছে তাই এটা একটা নাউন, শেষ। সাবজেক্টের পরের পজিশনে প্রিন্সিপাল গেল একটা ভার্ব, এই জন্য একটা ভার্ব, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব পরে শেখাবো আজকে না। সো প্রিকশাস, প্রিকশাসটাকে রহিম, তাই প্রিকশাস একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড সো কি হবে, অ্যাডভার্ব হবে, কেন সো দ্বারা কাকে বোঝাচ্ছে, প্রিকশাস, কেমন পাকনা, সো পাকনা, খুব পাকনা, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, নাউন প্রোনাউনকে তো মডিফাই করে নেই না, এই জন্য কি হইলো, অ্যাডভার্ব হলো। কনজাংশন তো দুটো পার্টকে যুক্ত করছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। এবার হি টেকস ফার্স্ট প্লেস ইন দ্য এক্সাম, ইন হলো প্রিপোজিশন, বাক্যের দুটো অংশ যুক্ত করছে, এই অংশ এই অংশ, তাই ইন একটা প্রিপোজিশন, ঠিক আছে। ওকে, এবার আমাদের দেখতেছি যে আচ্ছা একটা জিনিস আপনাদের শেখানো হয়নি, মুখস্থ বিদ্যা, প্রিপোজিশনের পর দুটো ওয়ার্ড থাকলে কি হয় জানেন, এটা এটা একটা বেসিক থিওরি, এটা সারা জীবন কাজ করে। প্রিপোজিশনের পর, ঠিক আছে, প্রিপোজিশনের পর লাস্ট ওয়ার্ডটা সারা জীবন কি হয়, নাউন, লাস্ট ওয়ার্ডটা সারা জীবন নাউন হয়, এবং বিফোর লাস্ট কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে, ওয়ানলি সিঙ্গেল ওয়ার্ড,
সেটা কি হয়? সেটা নাউন হয়। ওই নাউন মানে সেটা প্রোনাউন, নাউন বা প্রোনাউন হতে পারে। তাহলে কি বললাম? এটা একটা বেসিক থিওরি থেকে আসছে। আমরা বললাম না যে নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ড নাউন হয়, ওটাই জাস্ট অ্যাড করে দিয়েছে যে প্রিপোজিশনে বলছে দুটো ওয়ার্ড থেকে লাস্টেরটা নাউন, তার আগেরটা কি অ্যাডজেক্টিভ। এই যে প্রিপোজিশনের পর দুটো ওয়ার্ড আছে দেখছেন, এক্সাম চোখ বন্ধ করে পৃথিবী উল্টায় গেলেও লাস্টেরটা নাউন ভাই, ইউনিভার্সাল ট্রুথ। নাউনের আগের ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝছেন? এভাবে জিনিসটা কাজ করে। এখানে কেউ কোশ্চেন করে বসে না ভাই এনাফ নামে একটা ওয়ার্ড আছে না, এটা তো মানে না ভাই এনাফ আজকে আমি শিখাচ্ছি অ্যাডভান্স আইটেমের ক্লাস, ওখানে শিখাবো। আজকে যেটা শিখেছি বেসিক আগে শুরু করছি না। তুমি যদি বলতা ভাই আমি বেসিক পারি আমাকে অ্যাডভান্স থেকে শুরু করেন, তাহলে তোমাকে আমি অ্যাডভান্সের মতো করে ট্রিট করতাম। তুমি বলছো আমার ইংলিশ গ্রামারের সমস্যা, তাই আমি তোমাকে বেসিক ক্লাস 2-3 বাচ্চার মতো ট্রিট করতেছি। ধীরে ধীরে আমরা আগাবো, প্রতিদিন একটা লেভেল করে ক্রস করবো, 2-3-4-5-6 এভাবে প্রতিটা ক্লাসের সাথে সাথে একটা লেভেল ক্রস হতে থাকে, এরকম আর কি। বুঝছো? তো প্রিপারেশন বা দুটো ওয়ার্ড আছে, এক্সাম নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ। দা দ্বারা কাকে বোঝাচ্ছে? দা কি? দা হলো এক্সাম কে বোঝাচ্ছে। দা দ্বারা আমি একটা অ্যাডজেক্টিভ বলতেছি, মুখস্থ বিদ্যা ছাড়াও বের করতে পারবো। ই টেক্স ফার্স্ট প্লেস। জি হলো সাবজেক্ট পজিশন প্রোনাউন, এই জন্য বললাম একটা ওয়ার্ড আছে প্রোনাউন, তারপর একটা সারা জীবন ভার্ব হয়। ফার্স্ট প্লেস, প্লেস একটা অবস্থান বোঝাচ্ছে, তাই প্লেসটা আমি কি বলবো? নাউন। আর নাউনের আগের ওয়ার্ড পৃথিবী উল্টে গেলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাই ফার্স্টে আমি কি বলতেছি? ফার্স্টে আমি একটা অ্যাডজেক্টিভ বলতেছি। কোন অ্যাডজেক্টিভ? এটা একটা আমাদের কার্ডিনাল অ্যাডজেক্টিভ, পরে শিখবো, আজকে না। তো এই জন্য ফার্স্টে আমরা বললাম বাবা ঠিক আছে এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ, শেষ। ওকে, এটা অ্যাডজেক্টিভ হইলো, কোনো সমস্যা নাই। আবার ফার্স্ট দ্বারা কাকে বোঝাচ্ছে? ফার্স্ট কি? ফার্স্ট হলো প্লেস, অবস্থান বুঝাচ্ছে, তাও এটা অ্যাডজেক্টিভ বলা যায়। এই তো, এইভাবে আমরা একটা শেষ করে দিলাম। 2 নম্বর যেটা আছে একটু একা করবেন। নিদার হি নর হিজ ফ্রেন্ডস আর ক্লেভার, রাদার, ক্লেভার এর পর একটা ফুল স্টপ, রাদার পর একটা কমা। রাদার দে আর ক্লেভার এট দেয়ার ওন কিংডম, সো উই ডোন্ট টলারেট দেম, দে আর অলসো ল্যাক্রিমোস। যেটা বললাম নিজে নিজে একটু এক্সপ্লেন করবেন যে কেন এটা কি হলো, এটা আপনাদের বাসার কাজ। এবং এই জিনিসটা আপনি নিজের মতো করে লিখে, এখানে ভুল থাকতে পারে, হ্যাঁ ইচ্ছা করে ভুল তো আছে, নিজের মতো করে লিখে আপনার যা করতে হবে সেটা হলো নোট ভেরিফিকেশন। আমরা বলছি আমরা আপনার দায়িত্ব নিয়েছি, সো এই দায়িত্ব রেসপন্সিবিলিটি রাখা বা আমাদের প্ল্যাটফর্মের সুনাম নিজেদের বজায় রাখা আমাদের একটা দায়িত্ব। আপনি যা করবেন এভাবে, ঠিক আছে দিচ্ছি, আপনার নাম, আপনার অ্যাডমিশন ব্যাচ নাম, ক্লাস টপিক, ক্লাস নাম্বার, মেন্টরের নাম, ক্লাস কেমন ছিল, রাইট? এগুলো আপনি লিখবেন। তারপরে নামটা আপনার ফেসবুক আইডির নাম হবে, আবার বলতেছি নামটা কি হবে? মাস্ট বি আপনার ফেসবুক আইডির নাম। দেখতে পাচ্ছেন না? জুম ইট, এভাবে জুম করেন, ওয়েট, এইভাবে যেভাবে জুম করেন প্রিয় তোমার ছবি, জুম হচ্ছে? হয়তো এভাবে জুম করেন, স্লাইড দেখেন জুম হয়ে যাবে, বুঝছেন? এটা গুগল মিট, এটা ফেসবুক লাইভ না। তো আপনি জুম করতে পারবেন, কোনো প্যারা নেই। ওকে, তো যে যা করতে হবে মাস্ট বি, একটু পরে এটা আমি চেক করব, আমার সাথে তো নোট করছেন তাই না? লিখে আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে এখানে পোস্ট করবেন। অফিসিয়াল গ্রুপ জানেন না? গতকাল যে আমি নোটেস গ্রুপে সুন্দর মতো সব সাজাই দিলাম, সেখানে অফিসিয়াল গ্রুপের লিঙ্ক ছিল না? ছিল। তো ওখানে এটা লিখে পোস্ট করবেন। আচ্ছা আমি ফরম্যাটটা আপনাকে আবার দিয়ে দেবো গ্রুপে, যান, প্যারা নেই। এটা পোস্ট করবেন। দেন কেন পোস্ট করবেন এটা অ্যাকচুয়ালি বলি। আপনি যখন বলবেন যে ভাইয়া আপনার এখানে পড়লাম কিন্তু চান্স পাইলাম না, তখন আপনার মুখে আমি আমল নামাটা ছুড়ে দিব। কিভাবে আমল নামা? গ্রুপে আপনার নাম সাপোজ দিয়ে একটা লিখে সার্চ দিলে আপনার সব মানে বায়োডাটা আমি পেয়ে যাবো, ঠিক আছে? যে আপনি কয়টা ক্লাস করছেন, কি করছেন না করছেন। তো আপনি যা ক্লাস করলেন এটা আমরা কাউন্ট করে এমএস এক্সেল এ পিভট টেবিলে নিয়ে আসবো। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি এক্সামে কত মার্ক পান এটা আমরা পিভট টেবিলে নিয়ে আসবো। 3 নাম্বার, আপনি ফাইনাল টেস্টে কত মার্ক পাচ্ছেন এটা আমি পিভট টেবিলে নিয়ে আসবো। 4 নাম্বার, আপনি মেন্টরকে কখন কি কোশ্চেন করতেছেন, ওই মেন্টরদের কাছে সবগুলো লিস্ট থাকে না, তাকে কি কোশ্চেন করা হচ্ছে, কে সবচেয়ে বেশি কোশ্চেন করতেছে এটা আমি নিয়ে আসবো। যে বেশি কোশ্চেন করতেছে তার মানে সে বেশি পড়তেছে, একটা স্টুডেন্টের ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো মেন্টর প্যানেল দিন রাত 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য। এই 4টা আমি পিভট টেবিলে নিয়ে এসে দেখবো যে আপনার অ্যাকিউরেসি 70% আছে কিনা। যদি 70% থাকে আপনি শিওর শর্ট চান্স পাবেন। আর যদি 70% না থাকে বলবেন ভাইয়া এত বললাম চান্স কেন পাইলাম না, তখন আমি তোমার আমল নামা ধরাই দিব। নোট সাবমিট করছিলা না, নোট কি ফ্রি সাবমিট করা হয় না? নোট সাবমিট করলে একটা মেন্টর এই নোট চেক করবে, ভুল আছে কিনা সবকিছু চেক করে সে সেটার এখানে রেসপন্স করবে, ঠিক আছে? 1 নাম্বার, সেই জিনিসটা আমি কাউন্ট করব। এই জিনিসটা লাস্টে রিটার্গেট করা হবে। অনেক কাহিনী আছে, গুগল মিটে তুমি যেখানে ক্লাস করছো, কত সেকেন্ড ক্লাস করছো, কোন জিমেইল থেকে, সব এখানে আছে। কতবার হ্যান্ড রেজ করছো, কি কোশ্চেন করছো, সব ডেটা আমার কাছে আছে। আমরা গুগল মিট প্রিমিয়াম ইউজ করি, রাইট? এখন তুমি একটা কোশ্চেন বলতে পারো ভাইয়া উইল অ্যাডমিশন ক্লাব তো একটা পাবলিক গ্রুপ, এখানে আমরা পেইড বেসে নোট সাবমিট করবো, এটা কোনো কথা? ভাই একটু দয়াবান হও, একটু ভালো মাইন্ডের হও। যে স্টুডেন্টটা কোনো কারণে ভর্তি হইতে পারেনি, সে যদি তোমার নোট দেখে পড়ে উপকৃত হয়, চান্স পায়, তোমার কি ক্ষতি আছে? না, আমার ভাই অন্তত ক্ষতি নাই।
এই জন্য আমরা পেইড ব্যাচের জন্য সবগুলো পাবলিক গ্রুপে পোস্ট করাই, যে স্টুডেন্ট গুলা মানে কোনো কারণে পড়াশোনা করতে পারেনি বা ভর্তি হতে পারেনি, সেই স্টুডেন্ট যেন উপকৃত হয়। সেই জন্য আমাদের এখানে প্রায় 21,000-এর মতো স্টুডেন্ট যুক্ত আছে। এখানে আমরা বলি যে ওকে গ্রুপে পোস্ট করো, সবাই শিখুক জানুক, আমরাও আছি। ওকে, এটা হলো আমাদের কাছে ফ্যাক্টর, এই জন্য এটা বলা হয়। তো আই থিঙ্ক আপনি জিনিসটা বুঝেও গেছেন। আর আই ডোন্ট থিঙ্ক সো এই ক্লাসটা যেহেতু আমি ইউটিউবে দিব মানে আই ডোন্ট থিঙ্ক সো না, আই থিঙ্ক সো এই ক্লাসটা আমি ইউটিউবে দিব। সো এই 3টা কোর্সের মধ্যে কোনো কোর্স আপনার জন্য কেন অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে একটা ক্লাস করে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। যাই হোক, আমাদের আর 2-1টা ক্লাসের পর পরবর্তী ক্লাসগুলো আমরা শুধুমাত্র পেইড ব্যাচের জন্য রাখা শুরু করে দেবো। এই প্রথম ক্লাস এমনিতেও আমার কিন্তু ইউটিউবে উন্মুক্ত আছে, আপনি জানেন। এই প্রথম 10টা ক্লাস সবাইকে গিফট করা হয়, সো এটা দিলে খুব একটা ক্ষতি হবে না আই ফিল। তো এই তো, বিস্তারিত জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের মেন্টর প্যানেল যেটা আছে পেইড ব্যাচের পোলাপানদের জন্য, ভাই প্রতিটা মেন্টর তোমাকে মেসেজ দিয়েছে, প্লিজ রিইউজ করো। হ্যাঁ, তোমার যে টাকাটা দিছো সেটা উসুল করে নিতে শিখো। আমি ফাউন্ডার হয়ে বলতেছি, কারণ তোমার থেকে পেমেন্ট নর্মালের চেয়ে বেশি নেওয়া হয়েছে। কেন? আমরা তোমাকে এই সুযোগ সুবিধাগুলো দিব এই জন্য, রাইট? তোমার যে কোনো প্রবলেম সলভিং অ্যাক্সেস, আপুর থেকে তোমার সাথে সাথে রিপ্লাই দরকার নাই, কাইন্ড অফ লাইক আ মেশিন। তুমি তোমার প্রবলেমটা সাবমিট করবা, তুমি তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। তুমি 12 ঘন্টা পর হোক, 7-8 ঘন্টা পর হোক দিয়ে দিবে। পাবলিকেন তো, প্লাস নিজেদের পরে একটু প্রেশার থাকে। তা আমাদের এক্সাম শিডিউল চলতেছে, আমার রবিবারে এক্সাম, আমি এখনো কিছুই ভালো মতো পড়ি নাই, পড়তে হবে। আজকে রাত সারা রাত পরে পরীক্ষা দিতে পারবো আমি, আমাদের এরকম ধৈর্য আছে। সো এই জন্য অ্যাকচুয়ালি এদিক ওদিক হইতে পারে, বাট উইল রেসপন্স, কোনো চিন্তা নাই। তো তোমাদের থেকে সার্ভিসের জন্য যেই পেমেন্টটা নেওয়া হয়েছে আশা করি সেটা তোমরা একদম পারফেক্ট উসুল এটার মধ্যে পেয়ে যাবা। আমাদের যত পরীক্ষা দেয় তার মধ্যে হাফের মতো চান্স পাই। কেন পাই? রিটার্গেটিং সিস্টেম, গুগল মিটার ক্লাস, ক্লাস নোট চেক করা, সবগুলা এখান থেকে সব মিলে আমাদের একটা কমপ্লিট প্যানেল। আমাদের খুব দ্রুত একটাই কমতি আছে এখন, কি জানেন? জাহাঙ্গীরনগরের মেন্টর আছে, ঢাবির মেন্টর আছে, রাবি আইবিএ মেন্টর আছে, একটা নাই, সেটা হলো জগন্নাথ ভার্সিটি গুচ্ছ, তাই না? জগন্নাথ ভার্সিটি গুচ্ছের যে মেন্টর প্যানেল খুব দ্রুত আগামী ইউপির শেষেই, হ্যাঁ, উনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। উনি একই সাথে জগন্নাথ ভার্সিটিতে চান্স পেয়েছে প্রথমবার, সেখানে ডিপার্টমেন্ট টপার ছিল, সিজি 3.7 এর কাছাকাছি ছিল। তারপর তার প্রবলেমের জন্য আবার একই সাথে এখন মানে ওখান থেকে শিফট হয়ে খুলনা ভার্সিটিতে চান্স পেয়েছে সেকেন্ড টাইম দিয়ে। আবার মানে জগন্নাথের টপ মার্ক পাইছিল, বাট উনি খুলনাতে পড়বো, ওনার বাসা হলো খুলনাতে, তো উনি এখন খুলনা ভার্সিটিতে পড়তেছে। তার মানে ডাবল ট্যাগ আছে, শুধু খুলনা ভার্সিটি না, খুলনার ট্যাগ আছে, পাশাপাশি আমাদের জগন্নাথ ভার্সিটির ট্যাগও আছে ওনার, ডাবল। সো বেস্ট কিছু হবে ইনশাল্লাহ। এই তো, আজকের ক্লাস আমাদের এতটুকুই। নেক্সট ক্লাস হবে রাত 8:45, আপনি জানেন, নাউনের ক্লাস। তো ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না, থাকলেও জিজ্ঞাসা করেন, অথবা ক্লাসটা আমরা শেষ করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা আছে? থাকলে জিজ্ঞাসা করেন, অথবা আমরা শেষ করব। ঠিক আছে, ধরে নিলাম যে কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লোজ করতেছি। ভালো থাকেন। ভাই আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম।